তো শুরুতে আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যার অনেকগুলা ক্লাস করছো তোমরা অলরেডি। হ্যাঁ, এখনো অনেকে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। অনেকবার ক্লাস করা হয়েছে তাই না? আমরা বিভিন্ন ভার্সিটির আগে ক্লাস করছি, তারপর যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম মেডিকেলের পরীক্ষার আগেও ক্লাস হয়েছে তাই না? তো এখন তো আমরা তাপগতিবিদ্যা সব পড়তে চাইলে হবে, তা তো হবে না। এখন আমাদের কি দেখতে হবে যে জিএসটির জন্য কোন টপিকগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট আর কোন টাইপের ম্যাথগুলো আমাদের প্র্যাকটিস করে যাইতে হবে। ঠিক আছে, চলো শুরু করি। তো প্রথম আমাদের টপিকটা আছে যেটা দেখো, প্রথম টপিক হচ্ছে বিভিন্ন তাপমাত্রিক স্কেলের মধ্যে সম্পর্ক। তো এই টপিকটা সম্ভবত তাপগতিবিদ্যার সবচেয়ে ফেমাস টপিক তাই না? এইটা তোমরা ক্লাস 19 হালকা দেখে আসছো, এইচএসসিতে যখন তোমরা পরীক্ষা দিয়ে আসছো তার আগেও একবার দেখে আসছো, মেডিকেলের যখন হচ্ছে প্রিপারেশন নিচ্ছো তখন এটা দেখছো, আজকে আবারও দেখবা। এইখানে আমি তিনটাতে দেখাইছি, তার মানে কি শুধুমাত্র তিনটাই আছে? এখানে আমি কি কি দেখাইছি, একটা হচ্ছে সেলসিয়াস, একটা হচ্ছে ফারেনহাইট, আরেকটা হচ্ছে কেলভিন। তার মানে কি শুধুমাত্র তিন ধরনের থার্মোমিটারই হয়? না, থার্মোমিটার কিন্তু অনেক টাইপের আছে। ঠিক আছে, কিন্তু এই তিনটা সবচেয়ে বেশি ইউজ হয় জন্য আমরা এই তিনটা নিয়ে পড়াশোনা করি। ঠিক আছে, তো থার্মোমিটার যেমনই হোক, শুধু এই তিনটা না, যেমনই থার্মোমিটার হোক সেটা একটা নীতি মেনে চলে, সেটা হচ্ছে এই যে যেই থার্মোমিটারই হোক সেটাতে আমরা তাপমাত্রা কিভাবে বের করব, এইটা হচ্ছে তার ফর্মুলা। তো এই ফর্মুলা কোনটা কি এইটা আমাদের দেখতে হবে। তো দেখো এই ফর্মুলাতে কি কি আছে, অজানা বিন্দুর তাপমাত্রা, এইটাতে আমরা একটু পরে আসতেছি। বাকি কি কি আছে দেখো তো, বরফ বিন্দুর তাপমাত্রা নামে একটা টপিক আছে আমাদের এখানে, বাষ্প বিন্দুর তাপমাত্রা আছে। তো এই যে বরফ বিন্দুর তাপমাত্রা, এইটা আসলে কি মিন করে? বরফ বিন্দুর তাপমাত্রা এটা কি মিন করে? বরফ বিন্দুর তাপমাত্রা মিন করে ঠিক ওই স্কেলে কত তাপমাত্রায় পানি বরফ হয় অথবা বরফ পানি হয়। আমার কথা কি বোঝা গেছে? কি মিন করে, কোন তাপমাত্রায় বরফ পানি হয় অথবা পানি বরফে পরিণত হয়। তো সেলসিয়াসে আমরা দেখি, নর্মালি আমরা কি সেলসিয়াস বেশি কাজ করি না? তো সেলসিয়াসে দেখা যায় যে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা কত, 0 ডিগ্রি সেলসিয়াসে এই তাপমাত্রাতে পানি বরফে পরিণত হয় অথবা বরফ পানিতে পরিণত হয়। কিন্তু ফারেনহাইট স্কেলে কিন্তু এটা 0 না। ফারেনহাইট স্কেলে আমরা দেখতেছি এটা কত, 32, 32। কেলভিন তাপমাত্রা আবার কত, 273। কথা কি বুঝতে পারছো তোমরা? দেখো এই তিনটাই মিন করে কি, তিনটাই মিন করে বরফ বিন্দুর তাপমাত্রা, কিন্তু এক এক স্কেলের জন্য এটা কি হয়ে যাচ্ছে, এক এক রকমের হয়ে যাচ্ছে। সেম ভাবে যখন তুমি এই যে বাষ্পবিন্দু নিয়ে কাজ করবা তখনও বিষয়টা সেম। বাষ্পবিন্দু কি, বাষ্পবিন্দু হচ্ছে যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় অথবা বাষ্প পানিতে পরিণত হয়। তো সেলসিয়াসে দেখা যায় টেম্পারেচারটা কত, সেলসিয়াসে হচ্ছে এটা 100 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ফারেনহাইটে যখন আসবা তখন দেখবে এটা কত, 212 ডিগ্রি ফারেনহাইট। আর কেলভিনে আসলে দেখবা তুমি কত, 373। তো এখন সূত্রটা হচ্ছে এমন, তুমি যদি যে কোনো একটা পয়েন্টে তাপমাত্রা বের করতে চাও, ধরে নাও আমি এই যে এই পয়েন্টে তাপমাত্রা বের করব, বোঝা গেছে? এটা কি সেলসিয়াসের পুরো স্কেল না, আমি এই জায়গায় তাপমাত্রা কত এটা আমি বের করতে যাচ্ছি। তো এইটা হচ্ছে আমার এই যে অজানা বিন্দুর তাপমাত্রা, সেটাকে আমি বললাম, এই পয়েন্টটাকে বললাম হচ্ছে, আচ্ছা এই দেওয়াই আছে আমি তাও এটা লিখি, এটা হচ্ছে আমার সি, এই পয়েন্টটা হচ্ছে এফ, এই পয়েন্টটা হচ্ছে কে। ঠিক আছে, তাহলে আমি কেমনে বের করবো দেখো তো। প্রথমে সেলসিয়াসের জন্য আসি, সেলসিয়াসের জন্য এই সূত্রটা কিভাবে আমরা ইউজ করব। সেলসিয়াসের জন্য দেখো এই বিন্দুর তাপমাত্রাকে কত ধরছি আমি, সি ধরছি না, তাহলে অজানা বিন্দুর তাপমাত্রা হচ্ছে সি মাইনাস বরফ বিন্দুর তাপমাত্রা কত সেলসিয়াসের ক্ষেত্রে, সেলসিয়াসের ক্ষেত্রে বরফ বিন্দুর তাপমাত্রা এই দেখো 0, তাহলে প্রথমটা এটা সি, পরেরটা 0। ঠিক আছে না? নিচে কি আসবে বলতো, বাষ্পবিন্দুর তাপমাত্রা। তো এখানে বাষ্পবিন্দুর তাপমাত্রা কত সেলসিয়াসের জন্য, 100। আর পরে তো বরফ বিন্দুর তাপমাত্রা জানি আমরা। তো এইটা আমরা পাইলাম কার জন্য, এইটা পাইছি হচ্ছে সেলসিয়াস স্কেলের জন্য। সেম ভাবে আমরা যদি ফারেনহাইট স্কেলে আসি, দেখো তো এইটা কি একই জিনিস মিন করে নাকি? দেখো এটা বুঝতে পারছো নাকি একটু বলো তো, ফারেনহাইট আর কেলভিনের জন্য এই জিনিসটা বুঝতে পারছো নাকি বলো। আমি সেলসিয়াসের জন্য বুঝাই দিলাম,
একটু কষ্ট করে বলো এই দুটা বুঝতে পারছো নাকি তোমরা? বলো বুঝতে পারছো এটা? তাহলে সামনের দিকে যাব। হ্যাঁ ঠিক আছে, তাহলে বুঝে গেলাম আমরা। এখন দেখো কি বলছিল, যে এই যে ফরম্যাটটা আছে, এই যে ভগ্নাংশটা আছে, এটা সবসময় একটা ধ্রুবক সংখ্যা, কোনো একটা ধ্রুবক সংখ্যা। তাহলে তুমি সেলসিয়াসের জন্য বের করো, ফারেনহাইটের জন্য বের করো, আর কেলভিনের জন্যই বের করো, যেটার জন্যই বের করো সবগুলোই কি একটা ধ্রুবক সংখ্যার সমান। তাহলে আমি কি বলতে পারতাম যে এইটা ইকুয়ালস টু ধ্রুবক, এইটা ইকুয়ালস টু ধ্রুবক, আবার এইটা ইকুয়ালস টু কি ধ্রুবক না? তাহলে তিনটা ইকুয়ালস টু যদি ধ্রুবক হয় তাহলে কি এই তিনটাকে আমি কি লিখতে পারবো সমান? এখন এখান থেকে জাস্ট আমি কি করছি, এখানে কিচ্ছু না, দেখো এটা এর পরের লাইনটা কি আসে, আমি এর পরের লাইনটা লিখে দিচ্ছি। এর পরের লাইনটা হচ্ছে এইরকম আসে, c/100 f - 32, এটা বাদ দিলে 212 থেকে 32 বাদ দিলে এখানে আসবে 180, এই জায়গায় আসবে দেখো k - 273 না, আর নিচে এটা বাদ দিলে নিচে আসবে k - 273 নিচে 100। এরপরে কিচ্ছু না, জাস্ট করছে কি এই সবগুলাকে, এই যে সবগুলাকে 20 দ্বারা গুণ করছে, তো 20 দ্বারা গুণ করে কেটে দিলে দেখো এই যে আলটিমেটলি আমাদের এই ফর্মুলাটা চলে আসে, যেটা ছোটবেলা থেকে দেখতেছো তোমরা। হ্যাঁ আরেকবার একজন বলছো, দেখাচ্ছি আরেকবার বলতেছি, বোঝা গেছে? আমি আরো একবার রিভিউ করতেছি। কি হবে দেখো, পৃথিবীতে যতগুলা থার্মোমিটার আছে সবাইকেই এই সূত্র মানতে হবে, এটা তোমার আগে মাথায় রাখতে হবে। আমি এখানে 3টা থার্মোমিটার নিয়ে কাজ করতেছি, তোমার যদি আরো একটা এখানে থার্মোমিটার দিত, আরো একটা থার্মোমিটার দিছে ধরে নাও, এটা আরেকটা থার্মোমিটার, এই থার্মোমিটারের নাম ধরে নাও আমার নামে আমি একটা থার্মোমিটার দিলাম, আচ্ছা এই দিলাম, এই থার্মোমিটার নামটা হচ্ছে এ থার্মোমিটার। তো এইটার জন্য বলো কেলভিন, ফারেনহাইট, সেলসিয়াস সবার জন্যই সূত্র সেম, এইটা হচ্ছে বেসিক সূত্রটা, যে প্রত্যেকটা থার্মোমিটারকেই এই সূত্রটা অবশ্যই মানতে হবে। তো এই সূত্রে কি কি আছে, এই সূত্রে আছে হচ্ছে বরফ বিন্দুর তাপমাত্রা, তার মানে যে বিন্দুতে বরফ হয় সে বিন্দুর তাপমাত্রা। সেলসিয়াসে এটা 0, ফারেনহাইটে 32, আর কেলভিনে 273। ঠিক আছে, এইটা কিন্তু আমরা টেস্ট করে পাইছি মানটা, ঠিক আছে। বাষ্পবিন্দুর তাপমাত্রা কত? তো বাষ্পবিন্দু কি, যে বিন্দুতে পানি বাষ্প হয়। বাষ্পবিন্দুর ক্ষেত্রে সেলসিয়াসে 100, ফারেনহাইটে দেখা যায় 212, আর কেলভিনে দেখা যায় 373। এখন তাহলে আমি যে কোনো একটা পয়েন্টে যদি টেম্পারেচার বের করতে চাই, তাপমাত্রা যদি বের করতে চাই, তাহলে এই যে দেখো সেটা হচ্ছে এই অজানা তাপমাত্রা। তো এই যে অনুপাতটা আছে, এই অনুপাতটার মান সবসময় ধ্রুবক। তাহলে সেলসিয়াসের জন্য আমি এটা বসাইলাম, ফারেনহাইটের জন্য বসাইলাম, আবার কেলভিনের জন্য এটা বসাইলাম। যেহেতু তিনটাই একই ধ্রুবকের সমান, তাহলে আমি কি বলতে পারবো, এই তিনটাকে সমান বলতে পারবো, ঠিক আছে। সেখান থেকে জাস্ট কাটাকাটি করে আমার এইটা হচ্ছে আলটিমেটলি ফর্মুলা। বলো বুঝতে পারছো এখন? লেখা বোঝা যাচ্ছে না? আমার ফোনে তো আমি বুঝতে পারতেছি। আচ্ছা দেখি আমি এর পরের স্লাইডে অন্য কালার পেন নেবো নি। ঠিক আছে চলো দেখি সামনের দিকে যাই কি আছে। দেখো এইটাতে দেখো, এই যে আমি আগের স্লাইডে যা যা কথা বলছি দেখো তো, এখানে এগুলো লেখা আছে না। এই যে বরফ বিন্দু, বরফ বিন্দু সেলসিয়াসের জন্য 0, ফারেনহাইটের জন্য 32, কেলভিনের জন্য 273। সেম ভাবে দেখো বাষ্পবিন্দু দেওয়া আছে, পাইছো তোমরা? আগে যা যা বলছি সব এখানে ডিটেইলসে লেখা আছে। এখন দেখো একটা ছোট্ট জিনিস দেখো, সেটা হচ্ছে আগের স্লাইডে এখানে একটু দেখো তো, এই যে পার্থক্যটা সেলসিয়াসের জন্য, এই পার্থক্যটা কিসের পার্থক্য? বাষ্পবিন্দুর তাপমাত্রা আর বরফ বিন্দুর তাপমাত্রা। সেলসিয়াসের জন্য পার্থক্যটা কত? 100। এই যে 100 আর 0 না, তাহলে পার্থক্য কত? এটা হচ্ছে 100। ফারেনহাইটের জন্য এই পার্থক্যটা কত? এইটা একটু কষ্ট করে তুমি বিয়োগ করে দেখো, 212 থেকে 32 বাদ দাও, দেখবে এটা কত আসে, এটা আসে 180। আর কেলভিনের জন্য এটা কত আসে? কেলভিনের জন্য এটা আসে হচ্ছে 100। তাহলে এটাতে আসতেছে 100, এটা আসতেছে 180, এটা আসতেছে 100। এই কথাটাই আমি এই জায়গায় লিখছি। দেখো যে কি হয়, দেখো এইটা যখন 100 ডিগ্রি পার্থক্য দেখায়, ফারেনহাইট তখন 180 পার্থক্য দেখায়, কেলভিনে তখন 100
কেলভিন পার্থক্য দেখাই, যেটা তোমাদের আমি আরো ভালো করে এই যে জায়গায় ক্যালকুলেশন করে দেখাইছি, যে এইটা 100 হইলে এটা 180, এটাও নিচেও 100। ঠিক আছে, এই কথাগুলা এখানে বাংলায় লেখা আছে। বলো বুঝতে পারছো? এখন আর কোনো প্রবলেম আছে? হ্যাঁ বলো, আর কোনো প্রবলেম আছে? হ্যাঁ এই তো, সাবাস, বুঝে গেছো তোমরা। চলো তাহলে আরেকটু দেখি সামনের দিকে কি আছে। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন, এটাতে আমি পরে আসি। তোমাদের আগে আমি কিছু কোশ্চেন আগে হচ্ছে শেখাই। সেটা হচ্ছে, একটা আগে আমি শেখাই, সেটা দেখো। তোমার ফর্মুলাটা তুমি কি পাইছো? এটা তোমার মনে রাখতে হবে, c/5 f মাইনাস 32/9 k মাইনাস 273/5। এইটা হচ্ছে তোমার ফর্মুলা, এটা তোমার মনে রাখতে হবে। এখন আমি যদি তোমাকে এটা প্রশ্ন করি, আমার প্রশ্নটা হচ্ছে এমন, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট সমান হবে? বলো, এই কোশ্চেনটা কি পারা যাবে বলো তো? তোমরাও সলভ করা শুরু করো, আমিও সলভ করে দিচ্ছি। ঠিক আছে, তো আমার চাইছে কার কার মধ্যে সম্পর্ক বলো তো? এখানে চাইছে সেলসিয়াস আর ফারেনহাইট, এই দুটো সমান চাইছে, তাই না? তো সূত্রতে আমাদের কি কি আছে? সেলসিয়াস আছে, ফারেনহাইট আছে, কেলভিন, তিনটাই আছে, তাই না? তো এখান থেকে আমি জাস্ট নিব কি, এই সেলসিয়াসের পার্টটা নিব আর ফারেনহাইটের পার্টটা নিব। কেন? কারণ আমার কি কোশ্চেনে বলছে সেলসিয়াস আর ফারেনহাইট, এই জন্য জাস্ট এই দুটাই নিব। তো এই দুটা তুমি লিখে নাও, ফর্মুলাটা আগে লিখে নাও, c/5 f মাইনাস 32/9। এখন বলছে দেখো, কোন তাপমাত্রা এই দুটা সমান হবে, সি আর এফ সমান হবে, সেলসিয়াস আর ফারেনহাইট সমান হবে। তো আমি ধরে নিলাম দুটা সমান হয়ে কত হয়ে যাবে, আমি ধরে নিলাম এটা হয়ে যাবে এক্স। ঠিক আছে, তাহলে এই সিটা এটাও হবে এক্স, এই এফ এইটাও হবে এক্স। বলো এটা কি বুঝতে পারছো? কি বলছে, সেলসিয়াস আর ফারেনহাইট সমান হবে, তার মানে এই সেলসিয়াসের মানও হবে এক্স, ফারেনহাইটের মানও হবে এক্স। এখন এটা একটু ক্যালকুলেট করে আমরা দেখো তো কত আসে। এখানে একটু আড়াআড়ি গুণ করে দেখো, গুণ করলে কত আসে, 9x। আর এদিকে গুণ করলে কত আসে, 5x মাইনাস 5 ইন্টু 32। এটা একটু করে দেখো, দেখবা 160 আসবে। তোমার প্রবলেম হবে, তুমি নর্মালি গুণ করে দেখবা। এই যে এখানে হচ্ছে নর্মালি গুণ করে দেখবা, 32 ইন্টু 5 কত হয়, এখানে একটু গুণ করে দেখবা, তাহলে পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো এখানে কি আসে, এই 5x এই পাশে আসলে কি হয়ে যায়, 9x minus 5x equals to minus 160। এই যে অনেকে আনসার দেওয়া শুরু করছে, এই তো সাবাস। এরকম যারা পারবা আগে আনসার দিবা, ভুল হইলেও দিবা, সমস্যা নাই। তাহলে এখান থেকে কি আসে দেখো তো, 4x equals to আসে minus 160, অতএব x equals to আসবে 40 মাইনাস। তাহলে তুমি আনসার কি হবে, আনসার তুমি লিখতে পারো 40 ডিগ্রি সেলসিয়াস অথবা 40 ডিগ্রি ফারেনহাইট। কারণ কি, দুটাই তো সেম। বোঝা গেছে? বলো এই কোশ্চেনটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এই যে আনসার অনেকে দিয়ে ফেলছো তোমরা, সাবাস। এটা যদি বুঝতে পারো, তোমাদের এখন একটা ম্যাথ আমি করতে দেবো। হ্যাঁ এই তো, অনেকে আনসার আগেই দিয়ে ফেলছো তোমরা। হ্যাঁ হ্যাঁ, এইটা যদি তোমরা বুঝতে পারো, তোমাদের এখন কাজ হচ্ছে এইটা সলভ করা। কি করবা, কেলভিন আর ফারেনহাইট কি বলছে প্রশ্নে দেখো তো, কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যায়। এটা কেন তোমার সলভ করতে হবে, কারণ এইটা আসছিল জিএসটি 23-24-এ। ঠিক আছে, এটা কোথায় আসছিল, জিএসটি 23-24-এ। তার আগেও রাজশাহী ইউনিভার্সিটিতে একবার আসছে, জাহাঙ্গীরনগরে একবার আসছে, আর জিএসটিতে 23-24-এ আসছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটাতে যারা করতে পারবা শুরু করে দাও ক্যালকুলেশন। আর যাদের প্রবলেম মনে হচ্ছে তার এদিকে দেখো, তোমার বলছে কি দেখো তো, কেলভিন আর ফারেনহাইট, তাই না? তাহলে ফর্মুলা থেকে তোমার জাস্ট ওইটুকু নিতে হবে। তো ফর্মুলা থেকে জাস্ট যদি এইটুকু নেই, দেখো f মাইনাস 32 নিচে 9 k মাইনাস 273 নিচে
5, ঠিক আছে? তো এইটা গুণ করে দেখো, 5f মাইনাস 160 ইকুয়ালস টু, আর গুণ করতেছি 9, আচ্ছা সমান বলছেন, একবার এক্স দেই তাহলে তোমাদের সুবিধা হবে, একবারে এক্স লিখে দেই, তাহলে এইটাও হবে এক্স, এক্স দিয়ে দেখাই, বুঝতে সবারই সুবিধা হবে, ঠিক আছে? দুটাই কি হবে এক্স, তাহলে এক্স যদি বসাই দেখাই 9k মাইনাস 273, হ্যাঁ কে লিখতেছি কেন, এক্স। এখন তুমি গুণ করে দেখো তো কি আসবে, এইটা একটু এই পাশে গুণ করে দাও, কত আসবে দেখো, 5x, এটা গুণ করলে 160, এই পাশে গুণ করলে হচ্ছে 9x, আর এই জায়গায় একটু গুণ করে দেখো, এটা কিন্তু বড় গুণ, এটা নর্মাল গুণ, 273 সাথে 9 তুমি গুণ করতে পারবে না। ছোটবেলায় দেখো তোমার ওই ছোট ভাই বোন বা বাচ্চা কাচ্চা বাসায় থাকলে দেখবা এগুলা গুণ তোমাদের কিন্তু ইজি একদম। 3 নং করে, আচ্ছা করে দিই আমি, আনসার কি কেউ দিছে? হ্যাঁ দেখো, 27 7, হাতে থাকে 2, 5 থাকে 6, 2 করে 18 আর 6 24, এরকম আসে দেখো। তাহলে কি আসবে এখান থেকে দেখো তো, 9x টা যদি এই পাশে আসে 5x মাইনাস 9x, আর এটা এই পাশে গেলে 160 মাইনাস 2457, এখান থেকে তাহলে থাকবে মাইনাস 4x, আর এখানে থাকবে কত, এখান থেকে জাস্ট 160 যদি বাদ দাও দেখো কত থাকে, 7 থেকে 0 বাদ দিলে এখানে থাকবে হচ্ছে 7, তারপরে এটা থেকে এটা বাদ দিচ্ছি তাই না, তাহলে থাকে হচ্ছে, এতক্ষণ লাগে কেন তোমাদের, তো এতক্ষণে আনসার আসার কথা, আমি আস্তে আস্তে করাচ্ছি, একটাও আনসার পাইনি এখনো। হ্যাঁ এই যে 2 জন দিছে, হ্যাঁ সাবাস, এই তো। এইটা দেখো, এটা জাস্ট হচ্ছে বিয়োগ করে দেখো কত আসবে, মোটামুটি 160 হচ্ছে বাদ দিলে 2297 এরকম আসবে, ঠিক আছে? তো এইটা তুমি ভাগ করে দেখবা 574.25 বা এমন কিছু একটা আসবে, ঠিক আছে? এটা একটু ভাগ করে দেখবা, এই মানটা, এই যে যেটা ক্যালকুলেট করে দিলাম, এইটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, 3টা জিনিস তোমার মনে রাখতে হবে। কি কি মনে রাখতে হবে? শুরুতে যেটা দেখাইছি, কখন সেলসিয়াস আর ফারেনহাইট সমান হয়, এটা কত, এই যে -40 তে, -40 তে সেলসিয়াস আর ফারেনহাইট সমান হয়। এখন বের করে দিলাম কোনটা, কেলভিন আর ফারেনহাইট সমান হয় কোনটাতে, 574.25 কেলভিনে, ঠিক আছে? এখন আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে সেলসিয়াস সেলসিয়াস ও কেলভিন কোথায় সমান হবে? এটা একটু বলো, এটার আনসার দাও তো দেখি। হ্যাঁ যে অনেকেই তোমরা আগেরটা পারছো, মোরসালিন ইসলাম, বাপ্পি দাস, লিসা আফরিন, হ্যাঁ অনেকেই পারছো তোমরা। এটার আনসার দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখো, এইটা নিয়ে অনেকে প্রবলেমে পড়ে গেছো, কারণ তোমাকে আমি দিছি কি কি, তোমাকে আমি কি কি দিছি দেখো তো, একটা দিছি সেলসিয়াস আর একটা দিছি কি কেলভিন না, তো সেলসিয়াস আর কেলভিনের মধ্যে হচ্ছে কি আসবে, C/5 কে মাইনাস 273/5, তাই না? তো এখন যেহেতু দুইটা সমান বলছে, তাহলে x/5 x মাইনাস 273/5, তাই না? দুই পাশ থেকে 5 যদি আমি চলে যাই, দেখো কি থাকে, x ইকুয়ালস টু x মাইনাস 273। এই সমীকরণকে তুমি সলভ করতে পারবা? এটা কি সলভ করা পসিবল? বলো কেমনে সলভ করবা, x x তো দুই পাশ থেকে চলে যায়, 0 ইকুয়ালস টু মাইনাস 273। আচ্ছা, তো এইটার আনসার হচ্ছে, এইটা সম্ভব না, ইম্পসিবল। তো কোশ্চেন যদি এইরকম আসে কখনো, যে কোথায় সেলসিয়াস আর কেলভিন সমান হবে, তোমরা কি দিবা, কখনোই সম্ভব না। বুঝা গেছে? সম্ভব না কিসের জন্য, তোমরা কি করো বলো তো, সেলসিয়াস থেকে কেলভিনে যাইতে গেলে কি করো,
যেই তোমার সেলসিয়াসটা থাকে তার সাথে জাস্ট 273 যোগ করলে কি হবে, কেলভিন হবে। তাহলে কি দুটা কখনো সমান হওয়া পসিবল? বলো। হ্যাঁ এই তো সাকিব হাসান আনসার দিছে, হবে না। হ্যাঁ এই তো, বুঝতে পারছো? আচ্ছা চলো তাহলে সামনের দিকে যাই। এইটা আমাকে করে দেখাও। দেখো এই টপিক আমি এত সময় কেন দিচ্ছি, জিএসটি 23-24 একটা প্রশ্ন দেখাইছি না একটু আগে, দেখো এই যে জিএসটি 24-25 কোশ্চেন এই টপিক থেকেই ব্যাক টু ব্যাক 2 বছর কোশ্চেন আসছে, লাস্ট ইয়ার তার আগের ইয়ার 2 ইয়ারেই। দেখো এটাতে কি বলছে, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের মান থেকে 10 ডিগ্রি বেশি হবে। খুবই ভালো একটা প্রশ্ন, এটা খুবই ভালো একটা প্রশ্ন। দেখো যারা আগের গুলা বুঝতে পারছো এখন তাইলে তোমাদের এটা নিয়ে আর প্যারা হওয়ার কথা না, এইটা ইজিলি পারার কথা। দেখি কি বলছে। ফারেনহাইট আর সেলসিয়াসের মধ্যে আগে সম্পর্কটা আমরা লিখে ফেলি। সম্পর্কটা হচ্ছে C/5 F-32/9, ঠিক আছে? তো কি বলছে দেখো তো, ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের মান থেকে 10 ডিগ্রি বেশি হবে। তো আমি ধরে নিচ্ছি যে এই যে সেলসিয়াস স্কেলের যে মানটা এইটাকে আমি ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে? সেলসিয়াস স্কেলের মানটা ধরে নিচ্ছি আমি এক্স। তাহলে সেলসিয়াস স্কেলের মান যদি এক্স হয়, ফারেনহাইট স্কেলের মানটা কত হবে বলো তো? এই সেলসিয়াস থেকে 10 বেশি, তার মানে কি আমি বলতে পারবো যে x+10। সেলসিয়াস যদি এক্স হয়, ফারেনহাইটটা কি হবে তার থেকে 10 বেশি, কারণ x+10, এটা কি বলতে পারবো বলো তো? হ্যাঁ তাহলে চলো বসাই এখানে। তাহলে সেলসিয়াস আমরা ধরছি এক্স, আর ফারেনহাইট কত? ফারেনহাইট হচ্ছে এই এফ এর জায়গায় x+10 -32 নিচে 9। তাহলে এটা একটু জাস্ট ক্যালকুলেশন করলেই আমাদের হয়ে যাবে। চলো, তো 32 থেকে 10 বাদ দিলে এখানে থাকে কত? x-22 নিচে 9। তো একটু গুণ করো আড়াআড়ি, 9x, এটা ইকুয়ালস টু এই পাশে 5x মাইনাস 22 ইন্টু 5 করলে দেখবা কত আসবে? 110। 5x এই পাশে আসলে কত হয়ে যায়? 4x ইকুয়ালস টু -110। অতএব x ইকুয়ালস টু -110 ডিভাইডেড বাই 4। এইটা করলে দেখো 100 যদি থাকতো তাহলে কি 25 হইতো না? আর সাথে 100 সাথে কত আছে? 10। তো 10 কে 4 দ্বারা ডিভাইড করলে কত থাকে? 2.5 না? তো 25 এর সাথে 2.5 যোগ করে দিলে দেখবা আসবে 27.5। প্রশ্ন হচ্ছে এই 27.5 এটার একক কি হবে? ডিগ্রি সেলসিয়াস না ডিগ্রি ফারেনহাইট? বলো দেখি, এইটার একক কি হবে? ডিগ্রি সেলসিয়াস না ডিগ্রি ফারেনহাইট? হ্যাঁ এইটার একক হবে সেলসিয়াস। কেন সেলসিয়াস? একজন লিখছে সেলসিয়াস, কেন হবে? কারণ তুমি এক্স কে ধরেই নিছো সেলসিয়াসে, এইটা দিয়ে যেটা সবচেয়ে বড় ভুল হয় সেটা হচ্ছে এইটা বের করার পরে অনেকে যে বি আনসার দেয়, কারণ দুইটাই -27.5। কিন্তু তোমার মনে রাখতে হবে এককটা কি হবে। তুমি যেটাকে ধরে নিছো, এই যে দেখো সেলসিয়াসকে তুমি এক্স ধরে নিছিলা, তাহলে এক্স এর যে মানটা আসবে এটাও কিসে আসবে? সেলসিয়াসে আসবে। তাহলে এইটা হচ্ছে এ নাম্বারটা আনসার। বুঝা গেছে? এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট ছিল। টপিকটা শেষ এখানেই সম্ভবত, যতদূর আমার মনে পড়ে। হ্যাঁ এখানেই শেষ। তো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট ছিল, গত 2 বছরেই এই টপিক থেকে প্রশ্ন হয়েছে। তোমরা এটা খুব ভালো করে একটু প্র্যাকটিস করবা। বুঝা গেছে? প্রশ্ন ব্যাংক যখন দেখবা আরো সেম টাইপের আরো কোশ্চেন পাবা, তো ওইগুলো তোমাদের সলভ করতে হবে। এই যে বাপ্পি দাস সেলসিয়াস, ঠিক আছে। চলো সামনের দিকে যাই। এরপরের টপিক হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো তার আগে একটা জিনিস এখানে সম্ভবত লেখা হয়নি, আমি লিখে দিচ্ছি যে থার্মোমিটারের মূল ভিত্তি কোনটা বলো? কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার বানানো হয়? এইটা একটু মনে রাখবা। থার্মোমিটার আমি এখানে লিখে দিই, থার্মোমিটার এটা হচ্ছে 0তম সূত্র। এটা খাতায় লিখে রাখবা, 0তম সূত্র। কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার বানানো হয়? তাপগতিবিদ্যার কোন সূত্রের উপর ভিত্তি করে? সেটা হচ্ছে 0তম সূত্র। তাপগতিবিদ্যার টোটাল সূত্র কয়টা বলো?
তাপগতিবিদ্যার টোটাল সূত্র কয়টা? টোটাল সূত্র কিন্তু তিনটা। একটা হচ্ছে শূন্যতম সূত্র, এরপরে প্রথম সূত্র, তারপরে দ্বিতীয় সূত্র, তিনটা সূত্র। ঠিক আছে, তো শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে আমাদের থার্মোমিটার তৈরি করা হয়। এরপরে এখন আমরা পড়বো কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি বলা হয়েছিল বলতো? এই জুলের বিবৃতিটা কি ছিল? জুলের বিবৃতি ছিল যখন তাপ সম্পূর্ণরূপে কাজে বা কাজ সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হয় তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। বিষয়টা কেমন দেখো, আমি খুব সিম্পলি বুঝাই দিই, এগুলো অ্যাকচুয়াল ঘটনা না, বাট তোমাকে আমি সিম্পলি বুঝাই দিই। তুমি কি করতেছো দেখো, তুমি রান্না করো, কি তাপ দাও না? তো তোমার ওখানে কাজটা কি? তুমি কি তাপ পাওয়ার জন্য দাও না, তুমি কি করো? তাপটা দাও যাতে তোমার রান্নাটা হয়, তাই না? তো তুমি তাপ দিচ্ছ, একটা তাপ দিবা, আর এখান থেকে পাচ্ছ কি, তুমি রিটার্ন পাচ্ছ কি, তুমি একটা কাজ পাচ্ছ। কি কাজ হচ্ছে? এই যে চালটা ছিল সেই চালটা ভাত হয়ে যাচ্ছে, তাহলে কি একটা কাজ হয়ে যাচ্ছে না? তাহলে তুমি তাপ দিয়ে কাজ পাচ্ছ। ঠিক আছে, তো এই জায়গায় যেটা বলছে, যদি সম্পূর্ণরূপে এই তাপটা সম্পূর্ণ যদি কাজে তুমি রূপান্তর করতে পারো, অথবা কাজকে সম্পূর্ণরূপে যদি তাপে রূপান্তর করতে পারো, তখন তুমি বলতে পারবা যে কাজ আর তাপ পরস্পরের সমানুপাতিক। ঠিক আছে, তো এখানে সমানুপাতিক উঠাই গেলে এখানে কি আসে? একটা, এখানে একটা ধ্রুবক আসে। এটা বিজ্ঞানী যে জুলের বিবৃতি, তো এটা জুলের বিবৃতি দিছিল, তো এই জন্য এই ধ্রুবকটার নাম হচ্ছে জে। তো এই যে একটা ঘটনা আছে সেটা হচ্ছে, এই যে দেখো ডাব্লুটা কি? একটা কাজ, ডাব্লু হচ্ছে কাজ, আর এইচটা হচ্ছে তাপ। তো আগের যুগে যেটা হইতো, এই কাজকে জুলে প্রকাশ করা হইতো, কিন্তু তাপকে ক্যালোরিতে প্রকাশ করা হইতো। তো তোমাদের হয়তো অনেকের জানা থাকবে 1 ক্যালোরি ইকুয়ালস টু কত জুল? এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। ঠিক আছে, 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। তো এইটার জন্য এই যে এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, মানে হচ্ছে 1 ক্যালোরিতে জুল থাকে হচ্ছে 4.2 জুল। ঠিক আছে, বর্তমান সময়ে এসআই এককে আসার পরে এই জের আর দরকার হয় না, কারণ এইচটাকে আমরা আগেই থেকেই জুলে কনভার্ট করে দিই, তাই না? আমরা এসআই যখন হিসাব করি তখন এইচটাকে আগে জুলে কনভার্ট করে নিয়ে কাজ করি। চলো, আচ্ছা এইগুলা লেখা দু একজনের হচ্ছে প্রবলেম হইতে পারে। ঠিক আছে, যতদূর আমি দেখতেছি আমার তো প্রবলেম হচ্ছে না, আমি তো ফোনে দেখতেছি। তো তো তুমি যখন স্লাইড কাছে পাবা তখন আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তোমাদের দু একজনের প্রবলেম হইতে পারে, বাট তুমি যখন কাছে পাবা তখন প্রবলেম হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তো এই তাপগতিবিদের প্রথম সূত্র কি করে? এইগুলা এখানে যে যা যা লেখা আছে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি হয়তো এই যে পাশে দেখতেছো, দেখো খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপর হচ্ছে হ্যাঁ কতবার 1 2 3 4 5টা প্রশ্ন এখান থেকে আসছে। ঠিক আছে, তো এই প্রথম সূত্রটা কি করে? তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। কি করে? তাপ আর কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে, এটা মনে রাখতে হবে তোমার। এরপরে প্রকৃতপক্ষে এটি শক্তির সংরক্ষণশীলতার নীতি বা শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ। কেন এই কথা বলা হয়েছে? শক্তির নিত্যতা সূত্র বা শক্তির সংরক্ষণশীলতার নীতি কি বলে বলতো? শক্তির কোনো ধ্বংসও নাই, কোনো সৃষ্টিও নাই, জাস্ট একটা জায়গা থেকে আরেকটাতে রূপান্তর, মানে একটা থেকে আরেকটাতে রূপান্তর হয়। তো এখানে কি তাই হচ্ছে না? দেখো তো, যে আমার তাপ তাপ কাজে রূপান্তর হচ্ছে, অথবা কাজ তাপে রূপান্তর হচ্ছে, এখানে কোনো ধ্বংস হচ্ছে না। এই জন্য এটাকে অনেক সময় বলা হয় যে এইটা শক্তির সংরক্ষণশীলতার নীতি অথবা শক্তির নিত্যতা সূত্রের একটা বিশেষ রূপ। এটাও এমসিকিউতে আসে প্রচুর। আচ্ছা, যে কোনো সিস্টেম বা সিস্টেম দ্বারা সম্পূর্ণ কাজ ও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে মোট, আচ্ছা এটা আমি পরের স্লাইডে বুঝাই, তোমাদের সুবিধা হবে। দেখো, তো ঘটনা যেটা হয়, যখন তুমি রান্না করো তখন তুমি যে তাপটা দাও পুরাটাই কি তুমি কাজ পাও? না, আমরা পুরোটা কাজ পাই না। ঘটনা যেটা হয় সেটা হচ্ছে, তুমি এই যে যখন তাপ দিবা, তার কিছু অংশ ব্যয় হয় অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে, কিছু অংশ ব্যয় হয় অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে, আর বাকিটুকু দিয়ে কাজ সম্পাদন হয়। ঠিক আছে, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি পাই? যে তুমি যখন তাপ দিবা সেই তাপের কিছু অংশ কি হবে? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, বাকিটা কাজে রূপান্তর হয়। ঠিক আছে, তো এইখানে একটা সুন্দর চার্ট দেওয়া আছে, এইটা এখানে দরকার। কেন দরকার? এই যে
ফর্মুলাটা আছে, কখন তুমি কোনটার মান পজিটিভ বসাবা আর কখন কোনটার মান নেগেটিভ বসাবা। এমসিকিউ এখান থেকে কোশ্চেন আসে। তো তো এইটা বোঝার জন্য তোমার এই যে বক্সটা বুঝতে হবে, ওই জন্য এই বক্সটা আমি এখানে অ্যাড করতে বলছিলাম। দেখো কিউ, কিউ মানে কি? তাপ, কতটুকু তুমি তাপ দিচ্ছ। তো সিস্টেমে যদি তুমি তাপ দাও, তাপ দেওয়া মানে কি? সেটা পজিটিভ হবে না? তুমি সিস্টেমে তাপ দিচ্ছ, তাহলে তাপ দেওয়া মানে কি? পজিটিভ। ধরে নাও এইটা হচ্ছে আমার সিস্টেম, এই যে এইটা হচ্ছে মনে করো আমার সিস্টেম, এখানে একটা পাত্র আছে, এইটা হচ্ছে আমার সিস্টেম, এখানে আমি হচ্ছে তাপ দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি তাপ দিচ্ছি, তার মানে কি এই সিস্টেমে আমি তাপ দিচ্ছি মানে কি এখানে কি তাপের পরিমাণ বাড়তিছে, তাহলে এই তাপের পরিমাণটা তাহলে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। কিন্তু আমি যদি সিস্টেম থেকে তাপ নিয়ে ফেলি, সিস্টেম থেকে যদি তাপ সরাই ফেলি, সিস্টেম তাপ হারাইলে কি হবে? সেটা হয়ে যাবে ঋণাত্মক। সেম ভাবে অন্তস্থ শক্তি, এর ভেতরে যে শক্তিটা আছে এটা যদি বৃদ্ধি পায়, অন্তস্থ শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? এটা বৃদ্ধি পেলে কি হবে? পজিটিভ। এই যে বৃদ্ধি পেলে পজিটিভ, আর যদি হ্রাস পায়, যদি কমে যায় তাহলে কি হবে? নেগেটিভ। আর থার্ডটা বেশি ইম্পর্টেন্ট, তুমি সিস্টেম ইউজ করো কেন? সিস্টেমটা কেন ইউজ করতেছো? তুমি কাজ করার জন্য, তাই না? তো সিস্টেম যদি কাজ করে, সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে, সিস্টেম যদি কাজ করে তাহলে এটা হবে কি? পজিটিভ, যদি সিস্টেম কাজ করে। আর সিস্টেমের উপর যদি কাজ করতে হয়, মানে তুমি হচ্ছে একটা সিস্টেম বানাইছো কাজ কাজ করে নেওয়ার জন্য, কিন্তু সে কোনো কাজ করতেছে না, তোমার আরো উল্টা তার জন্য কাজ করতে হচ্ছে, তাহলে কি তোমার লস না? তো এই যে এটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে তখন। বলো, বুঝতে পারছো? এই পুরা পার্টটা বুঝতে পারছো নাকি বলো? এটা বোঝাটা ইম্পর্টেন্ট। তোমাদের কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্টের সাথে সাথে একটু জানাবা। আমার একটু 2 দিন ধরে অসুস্থ তো। ঠিক আছে, চলো সামনের দিকে যাই। দেখো, প্রথম প্রশ্নটা কি? শক্তি সংরক্ষণ সূত্রটি তাপগতিবিদ্যার কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়? একটু আগে এটা আমি পুরা তোমাদের আলোচনা করছি না? এখন কি আলোচনা করাটা দরকার আছে? কোন সূত্র হবে এটা? এটা হবে হচ্ছে প্রথম সূত্র, তাই না? একটু আগে এটা পুরাটা আমি আলোচনা করে আসছি এই টপিকটা। দেখো কোথায় আসছিল 3বার, রাজশাহী ইউনিভার্সিটি 23-24 আসছিল, 20-21 আসছিল, খুলনা ইউনিভার্সিটিতে 14-15 আসছিল। আচ্ছা, এই লাইনটাও তোমাদের ওইখানে আমি লিখে দিছিলাম যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুইটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? কোন দুইটার মধ্যে? তাপ ও কাজ। কারণ কি কি ছিল এখানে? ডাব্লু ছিল আর এইচ ছিল। এই ডাব্লুটা কি? ডাব্লুটা হচ্ছে কাজ আর এইচটা হচ্ছে তাপ। ঠিক আছে, দেখে আসছি এটা আমরা। চলো, হ্যাঁ, তো প্রথম সূত্র থেকে নরমালি আপাতত এইটুকু দেখো, আমরা সামনে আরো অনেক কিছু দেখবো। তোমাদের আগে বেসিক ধারণাগুলা করুক, তারপরে আমরা আরো কিছু দেখবো। ঠিক আছে, এখন আসি আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রতে। দ্বিতীয় সূত্র আসলে কি মিন করে? দেখো, প্রথমেই লেখা আছে একটা কথা, ইঞ্জিনের দক্ষতা 100% হওয়া সম্ভব না। আগে তো আমার বুঝতে হবে যে ইঞ্জিনের দক্ষতা এই বিষয়টা কেমন, ইঞ্জিনের দক্ষতাটা আসলে কি। তো কোনো কিছু দক্ষতা বা কর্মদক্ষতা মানে কি মিন করে? কর্মদক্ষতা মানে হচ্ছে তুমি তার পিছনে কত খরচ করতেছো আর তার থেকে পাচ্ছ কতটুকু তুমি। ঠিক আছে, তুমি তার পিছনে খরচ করতেছো কতটুকু, তার থেকে পাচ্ছ কতটুকু। ইঞ্জিনের ক্ষেত্রে বিষয়টা কি হয়? ইঞ্জিনের ক্ষেত্রে তোমরা এই যে তোমার কি করতে হয়, ধরে নাও একটা ইঞ্জিন তুমি চালাচ্ছ, যে কোনো একটা ইঞ্জিনে তুমি চালাচ্ছ, সেটা তুমি কি দিবা? একটা শক্তি দিবা না? ধরে নাও বিদ্যুৎ দিয়ে চালাচ্ছ তুমি, তাহলে কি তুমি বিদ্যুৎ শক্তি দিচ্ছ না এখানে? তো বিদ্যুৎ শক্তি তোমার তো খরচ হচ্ছে। এই যাদের এখন ফ্যান চলতেছে, অনেকের হচ্ছে সম্ভবত ফ্যান চলতেছে, যাদের ফ্যান চলতেছে তুমি কি করতেছো এখানে বলো তো? এখানে তুমি একটা বিদ্যুৎ শক্তি খরচ করতেছো। তো তুমি ধরে নাও বিদ্যুৎ শক্তি খরচ করতেছো 100 জুল, আর তুমি যেই যেই কাজটা চাচ্ছ এখানে, তুমি কি বাতাস চাচ্ছ? তো এই জায়গায় যান্ত্রিক শক্তিটা তুমি পাচ্ছ ধরে নাও হচ্ছে 60 জুল, তাহলে তোমার পাচ্ছ তুমি 60 জুল, কিন্তু তোমার খরচ হয়ে যাচ্ছে বিদ্যুৎ, এই 60 জুল পাইতেই বিদ্যুৎ শক্তি খরচ হচ্ছে 100। তাহলে এইটাকে বলা হয় কর্মদক্ষতা। এটাকে 100%-এ গুণ করলে কি হবে? পার্সেন্টেজে চলে আসবে। তো দেখো এটা আসবে কত? 60%। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তো দ্বিতীয় সূত্র কি মিন করে? হ্যাঁ, দ্বিতীয় সূত্র, হ্যাঁ আমি এখন বুয়েট মেকানিক্যালে 3rd ইয়ারে আছি। আচ্ছা দেখো,
দ্বিতীয় সূত্র কি মিন করে দেখো তো। দ্বিতীয় সূত্র মিন করে ইঞ্জিনের দক্ষতা কখনো 100% হওয়া সম্ভব না। তো 100% কি বুঝাই বলতো? 100% শব্দটা বুঝাই হচ্ছে তুমি যতটুকু খরচ করবা, তুমি যতটুকু বিদ্যুৎ শক্তি দিচ্ছ ওখানে, ঠিক ততটুকুই তুমি রিটার্ন পাবা। এটা কি কখনো পাওয়া সম্ভব? কোনো লস হবে না, কোনো কিছু হবে না, তুমি যতটুকু দিবা পুরাটাই পাবা, এটা কি কখনো হওয়া সম্ভব? এটা কখনোই সম্ভব না। কিছু পরিমাণ হলেও এই জায়গাতে লস হবেই। ঠিক আছে? তো দ্বিতীয় সূত্র এইটাই বলে যে কখনোই এটা 100% হবে না, অবশ্যই কিছু না কিছু লস হবেই। ঠিক আছে? তো দেখো আর কি কি লেখা আছে, এইটা একটু এখানে দেখো। কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণ বা পূর্ণাঙ্গভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র তৈরি সম্ভব না। এতক্ষণ যেটা আমি বললাম যে তুমি এমন কোন যন্ত্র কখনোই আবিষ্কার করতে পারবা না যেটা তুমি যতটুকু তাপ দিবা ততটুকু পুরাটাই কাজ বের করতে পারবা, এটা কখনোই সম্ভব না। ঠিক আছে? এটা যদি করতে পারো তাহলে তুমি একদম থার্মোডাইনামিক্স বা তাপ গতিবিদ্যাকেই তুমি একদম পুরা চেঞ্জ করে ফেলবা। ঠিক আছে? এটা কখনোই সম্ভব না, দ্বিতীয় সূত্র এইটাই বলে। ঠিক আছে? তারপরে এই লেখাটা একটু দেখো, এইটা একদম বাস্তবসম্মত। নিম্ন তাপমাত্রা হতে উচ্চ তাপমাত্রায় তাপের স্বতঃস্ফূর্ত প্রবাহ সম্ভব না, এই কথাটাও ইম্পর্টেন্ট। তো এইটা কি মিন করে দেখো তো। তুমি ধরো হাতে একটা বরফ নিলা তুমি, ঠিক আছে? হাতে যদি তুমি বরফ নাও, এই বরফের তাপমাত্রা অবশ্যই কম তোমার শরীরের তাপমাত্রা থেকে। তোমার শরীরের তাপমাত্রা ধরে নাও, তোমার যে হাত আছে এই হাতের তাপমাত্রা তুমি ধরে নাও যে ওই টাইমে তোমার হাতের তাপমাত্রা ছিল 37 বা 38 ডিগ্রি সেলসিয়াস। আর যে তুমি বরফটা নিছো, এই বরফের তাপমাত্রা কি তার চেয়ে অবশ্যই কম। সেটা কত? হয়তো মাইনাস হইতে পারে অথবা জিরো হইতে পারে, তাই না? তো তুমি যদি রাখো, তাপ কোনটা থেকে কোনটাতে যাবে বলো তো? তোমার কি ঠান্ডা লাগবে না? ঠান্ডা কেন লাগবে? কারণ হচ্ছে তোমার শরীর থেকে তাপটা কিসে যাবে? বরফে যাবে। তাহলে কি হয় সব সময়? তাপ কোন দিক থেকে কোন দিকে যায়? সব সময়ই বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে। সব সময় কি হবে? বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যাবে। কখনোই এটা তুমি মানে কখনোই এটা স্বতঃস্ফূর্তভাবে হবে না যে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় নিয়ে আসবা। তোমরা আমাকে জাস্ট একটা উদাহরণ দাও তো, যে কোন জায়গাতে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রাতে যাওয়া হয় বলো তো? দেখি দু একটা উদাহরণ দাও তো, তোমাদের হাতের কাছে থাকার কথা উদাহরণ, অনেক উদাহরণ থাকার কথা, একটু চিন্তা করে বলো তো। আচ্ছা, হ্যাঁ, তো এইটার উদাহরণ সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে তোমাদের আশেপাশে কি ফ্রিজ আছে না? ফ্রিজ বা এসি এইগুলোতে কি করা হয় যে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে তাপটাকে সরবরাহ করা হয়। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে সামনের দিকে যাই আমরা। এটুকু বুঝলাম। দেখো ডিউ 1819 যে মুরসালিন ইসলাম লিখছিল ফ্রিজ, হ্যাঁ সবচেয়ে তোমাদের কাছে হাতের কাছের উদাহরণ এইটা। আচ্ছা, তো এইটা দেখো ডিউ 1819 আসছিল। একটি তাপীয় ইঞ্জিন প্রতিটি চক্রে ধনাত্মক কাজ করে এবং তাপ হারায়। সে কাজও করে আবার তাপ হারায়, কিন্তু ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না। ভালো করে প্রশ্নটা পড়ো, যে একটা ইঞ্জিনে তুমি কোনো তাপ দিচ্ছ না কিন্তু সে নিজে নিজেই কাজ করতেছে। দেখো কি বলছে, প্রতি চক্রে ধনাত্মক কাজ করতেছে আবার তাপ হারাচ্ছে, কিন্তু তুমি কোনো তাপ দিচ্ছ না। এটা কি কখনো পসিবল? বলছে যে ইঞ্জিনটি তাপগতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে? হ্যাঁ, আজকে এটা শেষ হবে, তাপগতিবিদ্যার সাথে ভৌত আলোক বিজ্ঞান দুটাই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইটা কোন সূত্রকে লঙ্ঘন করে একটু আগে আমরা দেখে আসছি, যে দ্বিতীয় সূত্রে বলে দিছিল দেখো যে কখনোই এইরকম হওয়া পসিবল না, তাই না? তাহলে এটা কোন সূত্রকে অমান্য করে? সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র। যদি এটা তুমি করতে পারো, বললাম তো তুমি তাপগতিবিদ্যাকে পুরোটাই চেঞ্জ করে দিতে পারো। চলো সামনের দিকে দেখি কি কি আছে। আচ্ছা, এই পার্টটা একটু দেখতে হবে তোমাদের, যদিও এটা থেকে খুব বেশি কোশ্চেন আসে না, বাট এটা আমরা পুরোটাই দেখবো ভালো করে। মুলার আপেক্ষিক তাপ এই বিষয়টা কি? সিপিসিভি,
ঠিক আছে, এটা দুটো জিনিস আছে আমাদের, একটা হচ্ছে সিপি, সেটা একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে সিভি, তাই না? দুইটা জিনিস আছে। চলো তাহলে দুইটা জিনিস কি কি একটু দেখি। একটা হচ্ছে সিপি। সিপিটা হচ্ছে স্থির চাপে, স্থির চাপে, স্থির চাপে, এটা কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এটাকে বলা হয় কি সিপি। আর সিভিটা হচ্ছে স্থির আয়তনে, এটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। বুঝা গেছে? সিপি হচ্ছে কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে? আচ্ছা, তো এই দুটার মধ্যে দুইটা রিলেশন তোমার একটু মনে রাখতে হবে। কি কি এখানে কি দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, তারপরে আমি একটু তোমাদের লিখে দেই। সেটা হচ্ছে তোমার কি কি দরকার? তোমার দরকার হচ্ছে সিপি মাইনাস সিভি, এইটা ইকুয়ালস টু হচ্ছে আর। আরটা কি? আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, তাই না? আচ্ছা, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, এই আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আরেকটা সম্পর্ক মনে রাখতে হবে, সেইটা হচ্ছে সিপি বাই সিভি, এই যে অনুপাতটা এইটা সবসময় গামার সমান। এই সিপি বাই সিভি এটা সবসময় কি গামার সমান। এখন গামা জিনিসটা কই থেকে আসলো হঠাৎ করে? এইটা কই থেকে পাইলাম আমরা? তো এইটা আদর্শ গ্যাসে আমরা এইটার হালকা একটু ধারণা পাইছিলাম। আদর্শ গ্যাসে আমরা কি শিখছিলাম বলতো? স্বাধীনতার মাত্রা। এই যে স্বাধীনতার মাত্রা একটা টপিক শিখছিলাম না? স্বাধীনতার মাত্রা। এই স্বাধীনতার মাত্রা থেকেই আমাদের কি আসছে? গামা। তো গামার ফর্মুলাটা কি? গামা হচ্ছে 1 + 2/f। এখন গামার বিভিন্ন মান হয়, আমি তাও একটু লিখে দেই। এক পরমাণু গ্যাসের জন্য, এক পরমাণু গ্যাসের জন্য গামার মান কত? এক পরমাণু গ্যাসের জন্য, দ্বিপরমাণু গ্যাসের জন্য, আরেকটা হচ্ছে বহু পরমাণু গ্যাসের জন্য। ঠিক আছে? আচ্ছা, তো এক পরমাণু গ্যাসের জন্য গামার মানটা হয় 1.67। ঠিক আছে? দ্বিপরমাণু গ্যাসের জন্য এই মানটা হয় 1.4। এখন তোমরা ছোট মানুষ না, যে তোমাদের এগুলা বের করে করে দেখাইতে হবে, তাই না? আর বহু পরমাণুকের জন্য এটা কত আসে? 1.33। ঠিক আছে, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এখন তো আমার দেখতেছ হয়তো তোমরা একদম ঘেমে অবস্থা খারাপ, আবার হঠাৎ করে আমার 2 দিন ধরে জ্বর চলতেছে, হঠাৎ করে এখন ওষুধ খেলাম একটু আগে, জ্বর পড়ে গেছে, একদম গা খাওয়া শুরু হয়ে গেছে। দেখো, তো আমরা এই যে দুইটা রিলেশন, এই যে দুটো রিলেশন দেখলাম আমরা, একটা হচ্ছে এই যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, আর একটা হচ্ছে সিপি বাই সিভি, এটা গামা। এই দুইটা রিলেশন ইউজ করে আমরা সিপি আর সিভির ফর্মুলা নিয়ে আসতে পারি, যেটা যে এখানে দেওয়া আছে, আমি তোমাদের বের করে দেখাবো। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে, আমি তোমাদের বের করে দেখাচ্ছি। এখানে আমি তোমাদের, আচ্ছা পরেরটাতে দেখাচ্ছি। তো আমি কি কি জানি এখানে, এটাতে দেখাই যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, আর আরেকটা হচ্ছে সিপি বাই সিভি ইকুয়ালস টু গামা। তাহলে এখান থেকে বলো তো সিপি ইকুয়ালস টু তুমি কি পাবা? সিপি ইকুয়ালস টু তুমি কি বলতে পারবা না? সিপি ইকুয়ালস টু বলতে পারবা গামা ইনটু সিবি, জাস্ট সিবিটা এই পাশে গুণ করে দিলাম। এখন এই সিপির মানটা এখানে বসাও। সিপির মানটা তুমি কি পাইছো? সিপির মানটা তুমি পাইছো গামা সিভি। তাহলে এখানে তুমি বসাও গামা সিভি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এখান থেকে আমি যদি সিবির মানটা বের করতে চাই, সিবিটা কমন নাও, তাহলে কি আসবে? গামা মাইনাস 1, এটা ইকুয়ালস টু আর। অতএব সিভি ইকুয়ালস টু আর বাই গামা মাইনাস 1। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার সিবির ফর্মুলা। সিবির ফর্মুলা তাহলে কি হবে? সিবি ইকুয়ালস টু তুমি কি জানো বলো তো? গামা ইন্টু সিবি না? তাহলে সিবির মান তো আমি পেয়ে গেছি, তার সাথে গামা গুণ করলে কি সিবি পাবো না? তাহলে গুণ করে দাও, গামা আর নিচে গামা মাইনাস 1। এই দুটা তোমাদের একটু মনে রাখতে হবে। তুমি মনে না রাখলেও হবে, তুমি যদি এটা ইনস্ট্যান্ট বের করতে পারো তাও হবে। হ্যাঁ, একজনেই তো খুব সুন্দর করে সবগুলা মান লিখে দিছো। ঠিক আছে, আচ্ছা চলো, এইখানে
আমি যা বের করে দেখালাম এখানে সব কিছু এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, চলো তাহলে একটু সামনের দিকে যাই, আমরা একটু প্রবলেম সলভ করি। কি দেওয়া আছে এখানে, বলা আছে কি দেখো তো, এটা ডিইউ তে 2 বার আসছিল, 22-23 একবার আসছে, 15-16 একবার আসছে। একটি আদর্শ গ্যাসের জন্য সিপি বাই সিভি এটা দেওয়া আছে এক্স। ঠিক আছে, আমরা গামাতে পড়ছি কিন্তু কোশ্চিনে বলে দিছে তোমার এক্স। নিচের কোন সম্পর্কটি ওই গ্যাসের 1 মোলের জন্য সঠিক? তোমার এই যে সম্পর্কগুলো দেওয়া আছে কোনটার জন্য সঠিক? তো তোমার তাইলে কি কি তুমি জানো বলো তো, তুমি কি কি জানো? তুমি তো জানো আগে থেকেই যে সিপি মাইনাস সিভি এটা ইকুয়ালস টু আর, আর সিপি বাই সিভি ইকুয়ালস টু জাস্ট গামার জায়গায় এখানে এক্স দেওয়া আছে না, জাস্ট গামার জায়গায় এক্স। তাহলে তুমি যদি ফর্মুলা যদি তুমি জানো তাহলে কি এখান থেকে তুমি বের করতে পারবা না? তুমি এখানে একটু দেখো সিভির ফর্মুলা, জাস্ট গামার জায়গায় কি দেওয়া আছে, গামার জায়গায় এক্স দেওয়া আছে। ঠিক আছে, তো তুমি তাহলে সিভি ইকুয়ালস টু কি লিখতে পারবা এখানে? তাহলে সিভি ইকুয়ালস টু তুমি কি লিখতে পারবা, আমি লিখে দিই এখানে, সিভি ইকুয়ালস টু তুমি লিখতে পারবা আর বাই এক্স মাইনাস 1। ঠিক আছে, আর সিপি ইকুয়ালস টু তুমি কি লিখতে পারবা, সিপি ইকুয়ালস টু তুমি লিখতে পারবা এক্স আর ডিভাইডেড এক্স মাইনাস 1। এখন তুমি দেখো তো এই দুইটার কোনটা এখানে আছে, কোনটার সাথে এখানে মিলে? এমন কিছু আছে যে মিলে? হ্যাঁ, দেখা যাচ্ছে যে এই যে বি নাম্বারটা এটা মিলে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এই যে অনেকেই তোমরা আগে আনসার দিয়ে ফেলছো, সাবাস। বলো ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তুমি যদি এটা বের করে নিতে পারো, এই যে আগে আমি যেটা দেখালাম যে যেভাবে বের করতে হয় তুমি এভাবে বেরও করতে পারো, আর তুমি যদি মনে রাখতে পারো তাহলে এটা তো ডিরেক্ট আনসার বলে দিতে পারবা। চলো সামনের দিকে যাই একটু। হ্যাঁ, এখানে একটু উল্টাপাল্টা করছে, আমি লিখে দিচ্ছি আবার। তাপগতীয় প্রক্রিয়া, আমাদের প্রক্রিয়া শিখতে হবে। কয়টা প্রক্রিয়া শিখছিলে তোমরা বলো তো? প্রথমটা শিখছিলে তোমরা, আমি নিজে আবার লিখে দিই এই পাশে। 1 নাম্বার তোমরা হচ্ছে শিখছিলা সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া। 2 নাম্বার হচ্ছে, এগুলো কেটে দিই, আমি লিখে দিচ্ছি, সম আয়তন প্রক্রিয়া। 2 নাম্বার হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। 3 নাম্বার হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। 4 নাম্বার হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, এই 4টা জিনিস আমরা দেখে আসছি, তাই না? 4টা প্রক্রিয়া, 4টা প্রসেস। একটা হচ্ছে সমচাপ, সম আয়তন, সমষ্ণ, রুদ্ধতাপীয়। তো কোথায় কি হয় একটু মনে করা ট্রাই করে দেখো তো, কি কি পড়ে আসছিল একটু মনে করা ট্রাই করো তো। সমচাপে কি হয় বলো তো? বলেই দিছে সমচাপ, চাপটা সম, চাপটা সমান থাকবে, চাপটা স্থির থাকবে। তাহলে এখানে কি হয়, পি স্থির, চাপটা স্থির, পি স্থির। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো কি বলছে, সম আয়তন। সম আয়তন লেখাই আছে আয়তনটা সম, তার মানে আয়তন এই ভিটা ফিক্স থাকবে এখানে। ঠিক আছে, সমষ্ণ, সমষ্ণতে কোনটা স্থির থাকবে? সম উষ্ণ। তো এই উষ্ণটা মানে হচ্ছে তাপমাত্রা, এটা কিন্তু মানে তাপ না, উষ্ণতা মানে হচ্ছে তাপমাত্রা। তো সমষ্ণ তাপমাত্রা কি ফিক্স থাকবে? এখানে থাকবে টি ফিক্সড। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি থাকবে? আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তোমরা যেটা মনে রাখবা যে তাপের যে আদান প্রদান এইটা হবে না, এটা হবে হচ্ছে 0। ঠিক আছে, তাপের আদান প্রদান হবে না। তো এইটা নিয়ে আমরা দেখি সামনের দিকে কি কি আছে আমাদের। এখন তো আর এইগুলা এইগুলো যদি একটা একটা করে আমি ব্যাখ্যা করতে চাই এখন, এই 4টার জন্যই মনে করো হচ্ছে 2-3টা ক্লাস লাগবে। ঠিক আছে, তো এখন তো আমাদের অ্যাডমিশনে এত সময় নাই। চলো, হ্যাঁ কি বলছে দেখো, একটি প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হয় যেখানে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপের উপর কৃত কাজ যে সমান, এর ফলে গ্যাসের আয়তন কি হবে? আচ্ছা আচ্ছা, তো তোমাদের এখানে একটু দেখায় আগে, তাই এটা না দেখাইলে এটা তোমরা সলভ করতে পারবা না। তো এই পার্টটা মেইনলি হচ্ছে প্রথম সূত্রের আন্ডারে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আন্ডারে এই যেই 4টা প্রক্রিয়া তোমাদের শিখতে হবে। তো প্রথম সূত্রে তোমরা কি শিখছিলা বলো তো? প্রথম সূত্র শিখছিলা ডিকিউ ইকুয়ালস টু, এটা তোমাদের দেখাইছিলাম না যে ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা তোমাদের আমি দেখাইছিলাম, এই সূত্রটা একটু আগে আমি দেখাইছিলাম। তো এখন এই আরেকটা পেজ আমি নেই যে কোনটার জন্য কি হবে। হ্যাঁ, এটাই থাকুক। তাহলে মেইন ফর্মুলাটা হচ্ছে আমার কি,
dq ইকুয়ালস টু du প্লাস dw, ঠিক আছে? তো dw ইকুয়ালস টু, এখন জাস্ট আমি লিখে দিচ্ছি, dw ইকুয়ালস টু আমি বলতে পারি কি p dv। তো কোন সূত্রের জন্য কোনটা কতটুকু হয় এটা একটু দেখে রাখো। 1 নাম্বার সমচাপের জন্য হয়, এগুলো একটু মনে রাখবা, সমচাপের জন্য dq ইকুয়ালস টু du প্লাস pdv, এটা হচ্ছে সমচাপের জন্য। 2 নাম্বার হচ্ছে সম আয়তন, সম আয়তন, সম আয়তনের জন্য কি হবে dq ইকুয়ালস টু du। কেন এরকম হলো বলতো? সম আয়তন মানে কি? সম আয়তন মানে কি বলতো? সম আয়তন মানে আয়তনের কোনো পরিবর্তন হবে না। এই যে ডিভি মানে কি? এই ডিভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন, ডিভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন, তাই না? তাহলে এই জায়গায় যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে যদি আয়তনের পরিবর্তন না হয় 2 নম্বরে, তাহলে এটার মানটা কি জিরো না? তাহলে এটা যদি জিরো বসাও এই পুরাটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে সম আয়তন প্রক্রিয়ায় এই পুরো বারটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে dq ইকুয়ালস টু কি dv হয়ে যাবে না? যতটুকু তুমি তাপ দিচ্ছ এখানে কোনো কাজ হচ্ছে না, জাস্ট অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এরপরে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ। তো সমষ্ণতে কি হয়? সমষ্ণতে কি তাপমাত্রা ফিক্স থাকে। তো এটা জাস্ট একটু মনে রাখো, এখন এত তো সময় নাই। সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হয় না। তাপমাত্রা যদি ফিক্স থাকে, এটা মনে রাখতে হবে, যদি টি ফিক্স থাকে, টি ফিক্স থাকলে অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হয় না। তো যদি অভ্যন্তরীণ পরিবর্তন না হয় পুরাটাই কি হবে বলতো? এই dq ইকুয়ালস টু, এটা যদি জিরো হয়ে যায় dq ইকুয়ালস টু পুরাটাই হয়ে যাবে এই dw বা pdv, যেটাই লেখো, ঠিক আছে? আর রুদ্ধতাপীয়তে যদি আমরা আসি, রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়তে যদি আসি, রুদ্ধতাপীয়তে কি বলছিলাম আগের স্লাইডে একটু দেখাই তোমাদের। রুদ্ধতাপীয়তে বলছিলাম কি dq জিরো হয়ে যাবে, এখানে তাপের আদান প্রদান হচ্ছে না, এখানে তাপের আদান প্রদানই হচ্ছে না। যদি তাপের আদান প্রদান না হয় তাহলে এই মানটা কি হয়ে যাবে? এটা জিরো হয়ে যাবে। তাহলে কি হবে? জিরো ইকুয়ালস টু হয়ে যাবে du প্লাস dw, যেখান থেকে আমরা এটাকে লিখতে পারি যে কাজের পরিমাণ কত, এটাকে এই পাশে আনলে মাইনাস du, ভেতরের শক্তি অভ্যন্তরীণ শক্তি কমে যাবে, ওই শক্তি দিয়েই কাজ হবে, ঠিক আছে? তো এই স্লাইডটাও তুমি একটু ভালো করে দেখবা। এখন তুমি এটা আনসার করতে পারবা, এখন আনসার করতে পারবা। দেখো তোমার কি বলছে, একটি প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়, এখানে চাপ দ্বিগুণ করা হচ্ছে, ঠিক আছে? যেখানে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ, গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ এর উপর কৃত কাজের সমান। তার মানে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ dq কার সমান? কার সমান? dq dw এর সমান। তাহলে dq আর dw সমান কোথায় দেখো তো? এই চারটা প্রসেসের মধ্যে, এই চারটা প্রসেসের মধ্যে এই যে এইটাতে আমরা দেখতেছি dq, সরি ভুল জায়গায় লিখছি, এই যে এইটাতে আমরা দেখতেছি dq আর dw সমান। কোথায়? সমষ্ণ প্রক্রিয়াতে। তার মানে এই প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়াটা হচ্ছে, এই প্রক্রিয়াটা কি? এটা একটা সমষ্ণ প্রক্রিয়া, আমি এটা বলতে পারবো। এটা তাহলে একটা কি? সমষ্ণ। যেহেতু dq আর হচ্ছে dw সমান, তাহলে এটাকে আমি বলবো কি? সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে? তো সমষ্ণ প্রক্রিয়ায় কি হয়? ওই যে বয়লারের সূত্র একটু মনে করে দেখো তো, বয়লারের সূত্রে কি পড়ছিলা তুমি? বয়লারের সূত্রে তুমি পড়ছিলা যে যদি তাপমাত্রা স্থির থাকে, সমষ্ণ প্রক্রিয়া হয়, তাপমাত্রা স্থির থাকে, তাহলে P1 V1 ইকুয়ালস টু P2 V2, ঠিক আছে? তোমার কি বের করতে বলছে বলো তো? আয়তনের কি হবে? তাহলে V2 বের করতে হবে। তাহলে V2 যদি বের করতে চাও P2 টা জাস্ট নিচে চলে আসবে, তাহলে P1 V1 নিচে, হ্যাঁ P2। তাহলে এখানে কি হয়েছে বলতো? চাপ দ্বিগুণ করা হয়েছে। তাহলে চাপ দ্বিগুণ করা মানে হচ্ছে যদি তোমার P1 এর মান যদি 1 হয় তাহলে P2 এর মান কত? এটার মান হচ্ছে 2। কেন 2? কারণ চাপ দ্বিগুণ করছি, এটার মান যদি 1 হয় তাহলে এটার মান হচ্ছে 2। তাহলে কি আসলো? হাফ অফ V1। তাহলে আয়তন কি হয়ে যাচ্ছে? এই V2 টা হয়ে যাচ্ছে V1 এর
অর্ধেক, ঠিক আছে, অর্ধেক হবে। বলো বুঝতে পারছো? এইটা হয়তো মানে এত বেশি কনসেপ্ট চিন্তা না করে অনেকেই সহজেই করে ফেলছো, বাট তোমার কনসেপ্টটা তো জানতে হবে, তাই না? কনসেপ্টটা জানতে হবে না? হ্যাঁ, ঠিক আছে, চলো। আচ্ছা দেখো এটাতে কি বলছে, সময় আয়তন প্রক্রিয়া, সময় আয়তন প্রক্রিয়া বলেই দিছে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ কিউ হলে অন্তঃস্থ শক্তি বৃদ্ধির পরিমাণ কত। তো তুমি কি দেখে আসছো বলো তো? মেইন সূত্র হচ্ছে ডি কিউ প্লাস ডিইউ প্লাস পিডিভি। এখন যেহেতু সময় আয়তন বলছে, সময় আয়তন প্রক্রিয়ায় কি হয়, ডিকিউ ইকুয়ালস টু হয়ে যায় ডিইউ। কেন? কারণ এই পার্টটা হচ্ছে জিরো। একটু আগে দেখাই আসছি, এটা আসছিল দেখো জিএসটি 22-23-এ, এই জন্য এত কথা বললাম আমি এতক্ষণ ধরে, যাতে পুরো কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে থাকে। তাইলে সময় আয়তন প্রক্রিয়ায় ডিকিউ ইকুয়ালস টু ডিইউ হয়, যতটুকু তুমি তাপ দিবা, এই যতটুকু তুমি তাপ দিবা অন্তঃস্থ শক্তি ঠিক ততটুকুই বৃদ্ধি পাবে। তাহলে কিউ পরিমাণ যদি তুমি তাপ দাও, তাহলে অন্তঃস্থ শক্তিও কি হবে, কিউ পরিমাণই বৃদ্ধি পাবে। তাহলে এই যে কিউ পরিমাণই হবে। বলো বুঝতে পারছো এটা? হ্যাঁ, চলো সামনের দিকে যাই। আচ্ছা এটাতে কি আছে দেখো তো, তাপীয় ইঞ্জিন ও কর্মদক্ষতা। এই যে কর্মদক্ষতাতে আমরা চলে আসছি, এইটাতে একটু কালার অন্যটা নিতে হবে কারণ অলরেডি নীল কালার দিয়ে লেখা আছে এখানে। দেখো এখানে কি হয়েছে, এই ইঞ্জিনটা আমি এই পাশে আঁকা, এটা একটু হয়তো দেখতে প্রবলেম হচ্ছে তোমাদের এটা, তো আমি এখানে একটু দেখাই তোমাদের। তো ধরে নাও যে এইটা একটা ইঞ্জিন, এটা একটা ইঞ্জিন, ঠিক আছে। এটা যদি একটা ইঞ্জিন হয়, তো আমি কি করতেছি, এটাতে এটাতে তাপ দিচ্ছি, এটা হচ্ছে উৎস, তাপ উৎস, এটা হচ্ছে তাপ উৎস। তাপ উৎস মানে কি, যেখানে আমার তাপ যেখান থেকে দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমি ইঞ্জিনে তাপ দিচ্ছি। তো ইঞ্জিনটা আমি কেন ইউজ করতেছি, দেখার জন্য না, এটা থেকে তো আমি একটা কাজ নিব, তাই না, একটা কাজের জন্যই তো আমার এত কিছু করা। তো এই ইঞ্জিনটা এখান থেকে তাপ নিচ্ছে, কতটুকু তাপ নিচ্ছে, এখান থেকে কিউ1 পরিমাণ সে তাপ নিচ্ছে। এই নিয়ে নেওয়ার পর সে একটা কাজ করতেছে এখানে, যে কোনো, এটা যে কোনো ধরনের ইঞ্জিন, ঠিক আছে। কিউ1 সে তাপ নিচ্ছে, নেওয়ার পরে এখানে একটা কাজ করতেছে, কাজের মানটা কত, কাজের মানটা হচ্ছে ডাব্লু, ঠিক আছে। তো তাকে ধরে নাও তুমি একটা পরিমাণ তাপ দিছো, ধরে নাও 100 জুল তাপ দিছো তুমি, কিন্তু সে কাজ করলো 50 জুল, বাকিটা এখন কি হবে, বাকি কতটুকু আছে, 50 আছে না। তাহলে সে কি করবে, কাজ করা শেষে যদি কিছু না পায়, সে এই যে নিচে ছেড়ে দিবে। এইটাকে বলা হয় তাপ গ্রাহক, তাপ গ্রাহক। তাহলে এখানে কি ঘটনা হয়েছে বলতো, এটা কতটুকু, ধরে নাও কিউ2, কি হয়েছে এখানে ঘটনা, তাপ উৎস থেকে সে কিউ1, কিউ1 পরিমাণ টোটাল সে তাপ গ্রহণ করছে প্রথমে, গ্রহণ করার পরে এই পার্টটায় প্রথমে সে এক কাজ করছে, আর বাকিটুকু সে এখানে ছেড়ে দিচ্ছে। তাহলে আমি কি বলতে পারবো যে যে কিউ1 এই পার্টটা আসলে এই ডাব্লু প্লাস কিউ2 এটার সমান। কিভাবে বললাম বলতো, যে কিউ1 আমি আগে নিছি, নেওয়ার পর সেটা থেকে কিছু অংশ কাজ, বাকিটুকু ছেড়ে দিছি, ঠিক আছে। এই জন্য আমি লিখতে পারলাম কি কিউ1 ইকুয়ালস টু ডাব্লু প্লাস কিউ2। এটা যদি আমি লিখতে পারি। এখন কর্মদক্ষতা মানে কি, কর্মদক্ষতা মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট। তো এখানে আমার আউটপুটটা কি, আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে একটা কাজ হোক, কোন একটা কাজ হোক, তাই না। তো কাজের জন্য আমি কতটুকু কাজ পাইছি, এখানে আমি কতটুকু কাজ পাইছি, এই ডাব্লু পরিমাণ আমি এখানে কাজ পাইছি। তো উপরে এই জন্য দিছি, দেখো এখানে কি দিছি, উপরে আমি দিছি ডাব্লু, এটা আমার আউটপুট। এই ডাব্লু পরিমাণ কাজ পাওয়ার জন্য আমার ইনপুট কতটুকু দিতে হয়েছে, আমার ইনপুট দিতে হয়েছে কিউ1, তাপ উৎস থেকে আমার কিউ1 পরিমাণ ইনপুট দিতে হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে দেখো ইনপুট আমার হচ্ছে কিউ1। এখন ডাব্লু ইকুয়ালস টু এখান থেকে কি লেখা যায়, আমি কি ডাব্লু ইকুয়ালস টু এখান থেকে লিখতে পারবো যে কিউ1 মাইনাস কিউ2, এখানে জাস্ট এটা বসাই দিছি, ঠিক আছে। আর এটা দ্বারা ভাগ করলে এটা ইকুয়ালস টু ফর্মুলা চলে আসে 1 মাইনাস কিউ2 বাই কিউ1। বোঝা গেছে? একবারে পুরো ফর্মুলাটা তোমাদের দেখাই দিলাম। হ্যাঁ এই তো, চলো তাহলে সামনের দিকে যাই। বুঝতে পারছো আশা করি, পুরোটা দেখাই দিছি। দেখো কি বলছে এখানে, তাপ ইঞ্জিনের একটি অংশ
600 কেলভিনের তাপ উৎস থেকে 1200 জুল তাপ শোষণ করে। তাহলে এটা কি করছে, তাপ উৎস থেকে নিছে না? তাপ উৎস থেকে আমি কি দেখাইছিলাম, দেখো তো, তাপ উৎস থেকে যেটা নেয় সেটা কি Q1। তাহলে এইটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে Q1। শোষণ করে এটি 300 কেলভিন তাপমাত্রা একটি তাপ সিঙ্কে। এই যে তাপ গ্রাহক, এটার আলাদা নাম হচ্ছে একটা তাপ সিঙ্ক, সিঙ্ক বা গ্রাহক, ঠিক আছে। তাহলে এটার মান কত, Q2। এইটা হচ্ছে আমার, এই পার্টটা হচ্ছে আমার Q2। তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কত? তো কর্মদক্ষতার সূত্র আমরা একটু আগে দেখে আসছি না, এটা ইকুয়ালস টু কি দেখে আসছি বলো, 1 মাইনাস Q2 বাই Q1, ঠিক আছে। যদি তুমি পার্সেন্টেজে করতে চাও, যেহেতু আমাদের অপশনগুলো পার্সেন্টেজে আছে, তুমি জাস্ট এখানে কি করবে, একটা 100% দ্বারা গুণ করে দিবা, তাহলেই তোমার কাজ শেষ। করো 1 মাইনাস Q2 এর মান কত, 600, এটার মান হচ্ছে 600, Q1 এর মান হচ্ছে 1200, ঠিক আছে, ইন্টু 100%। এটা করলে কত আসে দেখো, 1 মাইনাস, এটা কাটাকাটি করলে 0 0 0 0, দেখো 6 দিয়ে 12 কে কাটলে এখান থেকে আসবে হাফ, হাফ ইন্টু 100%, ক্যালকুলেট করলে তুমি পাবা হচ্ছে 50%, ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের আনসার। বোঝা গেছে? কিছু তো করার নাই, তোমাদের জন্য যা করতেছি জাস্ট হচ্ছে এইটা রিটার্ন হিসাবে ভালো করে পড়াশোনা করবা, আর কিচ্ছু না, ঠিক আছে। ভালো করে একটু পড়াশোনা করবা, তাহলেই হবে। আচ্ছা বলো, বুঝতে পারছো এটা? চলো সামনের দিকে যাই। আমার হঠাৎ করে জ্বর পড়ে যায়, আমার হচ্ছে গা ঘামা শুরু হয়ে গেছিল, এখনো জ্বর আর ওঠেনি। তো এইটা হচ্ছে তোমাদের এই পার্টটা থেকে ম্যাথ করার কোনো দরকার নাই আপাতত, ঠিক আছে। কারণ এইটার পার্টের হচ্ছে যেগুলো ম্যাথ, সেটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারবা না, কিন্তু জিএসটি তে তুমি তাদের ক্যালকুলেটর পাবা না, এখানে তো হাতে আসবে, ঠিক আছে। তো এখান থেকে এখন পর্যন্ত তেমন কোনো এরকম কোশ্চেন আসেনি, কোনো ম্যাথ আসে না এখান থেকে, ঠিক আছে। তো এখান থেকে যা যা লাগবে সেটা আগে দেখো। এইটাকে কি বলা হয়, এটা তুমি অলরেডি দেখছো তুমি বই, তাই না? তুমি ইসাক স্যারের বই বলো, তপন স্যারের বই বলো, সব বইয়ে এই জিনিসটা দেখছো, এটা তো দেখছো, তাই না? তো এই জিনিসটার কোনটা কি, এখানে তো আঁকানোই আছে, আমি এখানে একটু জাস্ট আঁকাই তোমাদের দেখাই দেই যে আসলে কোন জায়গায় কি। এই পাশে আঁকাই, এইরকম একটা প্রথমে কিছু একটা হইছে, তারপর এইরকম কিছু একটা হইছে, তাই না? দুইটা গেল, তারপরে আবার এইরকম কিছু একটা হইছে, আবার এরকম একটা কিছু হইছে। তাহলে এখানে প্রসেস কয়টা, চারটা। কি কি প্রসেস? প্রথমে আমি আঁকাইছিলাম কোনটা, এটা না, এটা হচ্ছে 1 নম্বর প্রসেস। 1 নম্বরে কি হয়, 1 নম্বরে হয় হচ্ছে সমষ্ণ, সমষ্ণ প্রসারণ। এটা খাতায় লিখে রাখবা, খুবই ইম্পর্টেন্ট, কোথায় কোনটা হচ্ছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট যে প্রসেস, এটা হচ্ছে কি সমষ্ণ প্রসারণ। এরপরে সেকেন্ড যেটা, এইটা হচ্ছে 2 নাম্বার যেটা, এটা হচ্ছে রুদ্ধতাপীয়, 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 আহা আটকাইতে পারলাম না, রুদ্ধতাপীয় প্রসারণ। হ্যাঁ এটুকু লিখলেই হবে। এই যে 3 নাম্বার যেই ঘটনাটা এখানে হবে, দেখো আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে দেখো এইটা একটা রেখা দেখতেছো, এটা কি যে এরকম ঢালু, তার থেকে এটা কি একটা খাড়া না? সেকেন্ড যে রেখাটা আছে, প্রথমটা এটা যেটা আছে সেটা এইটা যা, তার থেকে 2 নাম্বারটা কি বেশি খাড়া। কতটুকু খাড়া, সেটা হচ্ছে গামা গুণ, গামা গুণ, ঠিক আছে। তাহলে সমষ্ণ থেকে, সমষ্ণ থেকে রুদ্ধতাপীয় গামা গুণ খাড়া, এটা মনে রাখবা। 3 নম্বরে কি হবে দেখো, প্রথমে কি হবে ঘটনা, সমষ্ণ প্রসারণ হয়েছে, রুদ্ধতাপীয় প্রসারণ হয়েছে, এখন তাকে আবার আগের জায়গায় আসতে হবে। তো আবার যদি আগের জায়গায় আসতে চাই, সমষ্ণ যে প্রসারণ হয়েছে, এখন তাহলে তার কি হইতে হবে, সমষ্ণ, সমষ্ণ সংকোচন হইতে হবে, সমষ্ণ সংকোচন হইতে হবে, ঠিক আছে। তাহলে সমষ্ণ সংকোচন যদি হয়, 4 নম্বরে কি হয়ে যাবে, 4 নম্বরে হবে রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে কি আগের অবস্থায় চলে আসবে না? হ্যাঁ দেখো এই যে এই পয়েন্ট থেকে আমি শুরু করছিলাম, পুরাটা ঘুরে আবার আগের অবস্থায় চলে আসছি, রুদ্ধতাপীয় সংকোচন। বোঝা গেছে? তোমার এখান থেকে এই পার্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে এখানে সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। বোঝা গেছে?
চলো এই যে দেখো JU 24-25 আসছে, লাস্ট ইয়ারই আসছে, এটা গত বছরেই আসছে। কি আসছে? কার্নোর চক্রের চতুর্থ ধাপে কি ঘটে? কি ঘটে লিখে আসছে আমরা। চতুর্থ ধাপ কোনটা? একদম নাম্বার দিয়ে আমি দেখাই দিছি। এই যে চতুর্থ ধাপে রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে এখানে কি হবে? এইখানে হবে রুদ্ধতাপীয় সংকোচন। বলো, এখন আর বোঝানোর দরকার আছে? আগে আমি তোমাদের দেখাই আসছি, এখন ইজিলি তুমি সলভ করতে পারবা। এরপরের প্রশ্ন কি দেখো। আচ্ছা, এবার 127 ডিগ্রি আর 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কর্মরত একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা কত? তোমাদের একটা জিনিস আমি দেখানো হয়নি আমার, এটা একটু দেখাই। যদি প্রত্যাবর্তী প্রক্রিয়া হয়, আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি প্রত্যাবর্তী কি। প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে একটু আগে আমি যেটা দেখলাম না, যে Q2/Q1, এটা দেখছি না, এরকম একটা জিনিস আসছিল। এটা কি? তাপের অনুপাত। তো প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে আমি যেটা বলতে পারবো T2/T1 তাপমাত্রার অনুপাতে সমান। ঠিক আছে? প্রত্যাবর্তী প্রক্রিয়া এখন কি? প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় তুমি সামনে আগাইলে যা হবে, পিছনে যদি চলে আসো তাহলে তুমি রিটার্ন পাবা, আবার আগের অবস্থায় ফিরে আসবা। তোমার কাইন্ড হচ্ছে টাইম ট্রাভেলের মতো, যে টাইম ট্রাভেল করে আগে গেছো আবার তুমি ফিরে আসছো। ঠিক আছে? প্রত্যাবর্তী প্রক্রিয়াটা হচ্ছে তুমি যদি আবার কিছু একটা কাজ করে তুমি সামনের দিকে গেছো, ঠিক আছে, যদি আবার আগের অবস্থায় ফিরে আসো, যদি আবার ওই কাজটা ফিরে পাও সমপরিমাণ, সেটাকে বলা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া। যদিও বাস্তবে প্রত্যাবর্তী প্রক্রিয়া নাই, বাট এখানে আমরা ধরে নিচ্ছি আর কি। তাহলে দেখো তো, তুমি ফর্মুলা কি পড়ে আসছো? একটা 1 - Q2/Q1 ইন্টু 100%, এটা পড়ছিলে না? তো তুমি আরো একটা তাইলে বলতে পারবা, সেটা হচ্ছে 1 - T2/T1। এটাও তুমি এটা দিয়েও ম্যাথ করতে পারবা। চলো একটু বের করি। তাহলে তোমার কি কি বলছে? 127 ডিগ্রি, অবশ্যই এগুলোকে কিসে নিবা? কেলভিন টেম্পারেচার নিবা। কেলভিন করলে কত হয়? 127 প্লাস 273 কত? এটা আসে হচ্ছে 400 কেলভিন, আর 27 যোগ করলে এটা আসবে হচ্ছে 300 কেলভিন। তো যেটা ছোট সেটা হচ্ছে T2 সব সময়, যেটা ছোট সেটা হচ্ছে T2, যেটা বড় সেটা হচ্ছে T1 সব সময়। T2টা ছোট, T1টা বড়। তাহলে এখানে বসাও 1 - 300 নিচে 400 ইন্টু 100%। দেখো 1 - 3/4 ইন্টু 100%। এটা ক্যালকুলেট করলে কত আসবে? এটা মাইনাস করলে দেখবো 1/4 আসবে, কাটাকাটি করলে হয়ে যাবে 25%। এটা একটু ক্যালকুলেশন করে দেখো, এটা আসছে 25%। এই একটা কোশ্চেন 1 2 3 4 5 6 7 8 8 বার আসছে, কয়েকটা ভার্সিটি মিলে টোটাল 8 বার আসছে এই একটা কোশ্চেন। ঠিক আছে? পরীক্ষায় একটা কথা মনে রাখবা, কঠিন কোশ্চেন না পারলে কোনো সমস্যা নাই। তুমি যদি কঠিন কোশ্চেন দু একটা না পারো, কিছুই হবে না। তোমরা অলরেডি অনেকগুলো পরীক্ষা দিয়ে আসছো, তাই না? কোনো জায়গাতেই চান্স পাইতে 100তে 100 লাগে না, তাই না? তোমার যেটা ঠিক রাখতে হবে সেটা হচ্ছে সহজ কোশ্চেন যেটা আছে ওইটা তোমার যাতে ভুল না হয় এইদিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? কঠিনটা না পারলেও সমস্যা নাই, বাট সহজ যেগুলো আছে ওইগুলা তোমার অবশ্যই ঠিক করে আসতে হবে। চলো, এটা তোমাদের HW, এটা আমি আর করে দেব না। সেম কোশ্চেন, জাস্ট হচ্ছে এখানে কি করতে হবে, তোমার কি দেওয়া আছে দেখো, একটি কার্নো ইঞ্জিন এত তাপমাত্রা তাপ গ্রাহক থেকে, তার মানে T1 তোমার দেওয়া আছে, এটার মান তোমার দেওয়া আছে, তোমার বের করতে হবে। আচ্ছা, T1 তোমার বের করতে হবে, তাপ গ্রাহক বলা আছে, T2 দেওয়া আছে। ঠিক আছে? তাপ গ্রাহক কি নিচেরটা ছিল? Q2 ছিল, তো Q2 এর তাপমাত্রা হচ্ছে T2। আচ্ছা, ভালো করে লিখে দিই পরে যাতে যারা স্লাইড দেখবে তারা বুঝতে পারে। এটা হচ্ছে T2। তাহলে তোমার T2 জানা, এটা জানা, জাস্ট T1 বের করবা। ফর্মুলাও লিখে দিচ্ছি, 1 - T2/T1 ইন্টু 100%। এখান থেকে তোমার ফাইন্ড আউট করতে হবে কি, জাস্ট তুমি ফাইন্ড আউট করবা হচ্ছে এই যে T1টা। এটা তোমাদের নিজেদের কাজ, সব সলভ করে দেওয়া হবে না। এটাও দেখো কতবার আসছে, 1 2 3 4 5 6 বার, এটাও 6 বার আসছে। ঠিক আছে? আচ্ছা, এটাতে কি বলছে দেখো, এটা আসছিল জিএসটি তে, এই যে জিএসটি তে আসছিল, দেখো জিএসটি 2021 আসছিল এই কোশ্চেনটা।
একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 327 ডিগ্রি সেলসিয়াস ও 127 ডিগ্রি সেলসিয়াস। ইঞ্জিনটি তাপ উৎস থেকে 4500 জুল তাপ গ্রহণ করে কিছু তাপ কাজে রূপান্তর করে এবং অবশিষ্ট তাপ গ্রাহকে বর্জন করে। বর্জিত তাপের পরিমাণ কত? তো তোমার আসলে এখানে বলছে কি, বেশি তাপমাত্রাটা হচ্ছে T1, কম তাপমাত্রাটা হচ্ছে T2, এই দুটো তোমার দেওয়া আছে। তোমার বের করতে হবে কি, এত সে তাপ গ্রহণ করে মানে Q1, বর্জিত তাপের পরিমাণ কত Q2 বের করতে হবে। এইটা হচ্ছে আলটিমেটলি তোমার কোশ্চেন। ঠিক আছে, তো তোমাদের একটু আগে আমি দেখাইছি না, বলতো তোমাদের এটা দেখাই আসছি না যে Q2/Q1 ইকুয়ালস টু T2/T1। একটু আগে তোমাদের আমি দেখাই আসছি এইটা যদি আমি জানি তাহলে এখান থেকে Q2 বের করতে পারবো না। Q2 ইকুয়ালস টু কি হবে, T2/T1 ইন্টু এই যে পাশে যাবে এই Q1টা যাবে। তাহলে মান বসাও। T2 127 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে নাও। কেলভিনে নিলে কত আসে, 127 সাথে 273 যোগ করে দেখবা আসবে হচ্ছে 400 কেলভিন। ঠিক আছে, কত আসবে, এটা 400 কেলভিন। আর T1টা দেখবা এটা যোগ করে 600 কেলভিন আসবে এটা। ঠিক আছে, জাস্ট যোগ করে দেখবা 600 কেলভিন আসবে। তাহলে T2 হচ্ছে 400, T1 হচ্ছে 600 ইন্টু Q1 কত, 4500। তাহলে একটু কাটাকাটি করো, 0 0 এগুলো সব কেটে গেল। 2 দ্বারা কাটলে এখানে থাকে 2, 2 দ্বারা থাকলে এখানে থাকে 3। তো 3 দ্বারা 45কে কাটলে কত হয়, 3 দ্বারা 45কে কাটলে হয় 15। তাহলে উপরে থাকবে হচ্ছে 15 আর এই দুটো শূন্য, তাহলে 1500 ইন্টু 2 হয়ে যাচ্ছে 3000 জুল। ঠিক আছে, এই যে এটা আনসার। অনেকে আনসার দিচ্ছে সম্ভবত আগেই। স্লাইড গুলো তো টেলিগ্রাম গ্রুপে সম্ভবত দেওয়া হয়, আমি যতদূর জানি। আমি এটা দেখি না তো, স্লাইড কোথায় দেওয়া হয় আমি তো এটা দেখি না, সম্ভবত টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয় আমি যতদূর জানি, বা ইউটিউবে এই ক্লাস তো রেকর্ডও থাকবে। ঠিক আছে, ইউটিউবে রেকর্ড থাকবে, ওইখানেও সম্ভবত দেওয়া হইতে পারে, আমি শিওর না। কমেন্ট বক্সে এই টেলিগ্রাম গ্রুপে, হ্যাঁ চলো। হ্যাঁ, এইটা আমার একটা ফেভারিট একটা টপিক, রেফ্রিজারেটর। এটা তোমাদের মধ্যে অনেকেই আছে, এটা স্কিপ করে তোমরা চলে আসো। রেফ্রিজারেটর খুব ভালো করে পড়ো না এটা। আচ্ছা, রেফ্রিজারেটর একটু দেখাই তোমাদের। দেখো, রেফ্রিজারেটরের ঘটনাটা ঠিক উল্টা। ইঞ্জিন যেই কাজটা করছিল, ইঞ্জিনে তুমি কি করছিলা, ইঞ্জিনে তুমি তাপ দিছো, দেওয়ার ফলে ইঞ্জিনটা ওই তাপ নিয়ে সে একটা কাজ করছে, তাই না? রেফ্রিজারেটরের ঘটনা ঠিক তার উল্টা। রেফ্রিজারেটরে কি হয় যে সেখান থেকে খাবার তুমি রাখো, সেই খাবার থেকে সে তাপ শোষণ করে বাইরে বের করে দেয়, তাই না? খাবার থেকে তাপ শোষণ করাটাই তার কাজ, করে খাবারটাকে ঠান্ডা রাখা। এখন এই পদ্ধতিটা কিভাবে হবে দেখো তো, এখানে দেওয়া আছে, আমি ওই পাশে আবার আঁকায় দেখাচ্ছি। এখানে যা দেওয়া আছে ওটা আঁকায় দেখাচ্ছি আমি। দেখো, এইটা হচ্ছে আমার একটা রেফ্রিজারেটর। ঠিক আছে, তো রেফ্রিজারেটর এই যে ভেতর থেকে যে খাবারগুলো আছে এইগুলা থেকে সে Q2 পরিমাণ ধরনের তাপ নিতে পারবে, Q2 পরিমাণ। তো এখন রেফ্রিজারেটর তুমি যদি আজকে যে একটা কাজ করবা, বিদ্যুতের লাইন খুলে রাখবা, তাহলে কি রেফ্রিজারেটরের কাজ হবে? রেফ্রিজারেটর আর কাজ করবে না। কেন করবে না, এটা আমরা সবাই বুঝতেছি যে কাজ হবে না। কেন হবে না বলো? কারণ তুমি যদি এর কাজটা করে নিতে চাও তাহলে তোমার তো কিছু একটা ইনপুট দিতে হবে, তাই না? তোমার কিছু একটা খরচ করতে হবে, সে তো এমনি এমনি আর কাজ করবে না। তুমি খরচটা করতেছো কি, তুমি এই যে বাহির থেকে একটা ডাব্লু পরিমাণ বিদ্যুৎ শক্তি দিবা। এই ডাব্লু পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ করার ফলে তুমি Q2 পরিমাণ তাপ শোষণ করতে পারবা, এমনি এমনি কাজ হবে না। ঠিক আছে, তাহলে রেফ্রিজারেটরে কি হবে, রেফ্রিজারেটর হবে কি, যে এই Q2 পরিমাণ তাপ শোষণ করতে গেলে তোমার ডাব্লু পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় করতে হবে। তাহলে আমি ডাব্লু পরিমাণ যদি বিদ্যুৎ শক্তি ব্যয় করি, সেখান থেকে Q2 পরিমাণ যদি তাপ আমি নেই, নিয়ে এখন আমি বাহিরে বের করে দিব। বাহিরে কত বের করে দিব, এই টোটালটা বাইরে বের করে দিব। টোটালটাকে আমরা বলবো Q1। ঠিক আছে, এটা হচ্ছে একদম বর্জন করে দিব। Q1 কতটুকু, এই দুটার পুরোটাই না, কারণ তাপের তো কোনো, সরি, শক্তির তো কোনো ধ্বংস নাই, যা যতটুকু আসছে সবই তার বের করে দিতে হবে। তো বের করে দিলে Q1 ইকুয়ালস টু কি হবে, Q2 প্লাস W। ঠিক আছে, এই জিনিসটাই এখানে দেখানো আছে। ঠিক আছে,
তো এইটাকে বলা হয় নিম্ন প্রকোষ্ঠ, এটাকে বলা হয় উচ্চ প্রকোষ্ঠ। আমি এটা জাস্ট এগুলো লিখে দেইনি, বাংলা এগুলো লিখে দেইনি, তুমি স্লাইড যখন পাবা এগুলো বাংলা সব এখানে ডিটেলসে লেখা আছে, আমি এটাতে এভাবে দেখাইছি। এখন আমরা যাব, চলো কর্মদক্ষতা বের করতে হবে না? আমরা তো ইঞ্জিনের জন্য কর্মদক্ষতা বের করছিলাম, আর এইটা রেফ্রিজারেটরের জন্য কর্মদক্ষতা না বলে এটাকে বলা হয় কার্য সম্পাদন সহগ। এই রেফ্রিজারেটরটা কেমন কাজ করে সেটা তুমি বুঝতে পারবা কার্য সম্পাদন সহগ থেকে। তো অবশ্যই কি আউটপুট বাই ইনপুট, সবসময় এটা ফিক্সড। আউটপুট তুমি কত পাচ্ছ, তুমি ইনপুটে কত দিচ্ছ। তো এখানে আউটপুটটা কি বলতো, তুমি এখানে আউটপুট চাচ্ছ কি, তুমি চাচ্ছ খাবার থেকে তাপ শোষণ করা। তো এই পুরা পার্টের মধ্যে কোন জিনিসটা ছিল যে খাবার থেকে তাপ শোষণ? খাবার থেকে তাপ শোষণ ছিল হচ্ছে Q2, তাই না? এই Q2টা ছিল হচ্ছে খাবার থেকে তাপ শোষণ, তাহলে আউটপুট হিসেবে পাচ্ছি আমি Q2। তো এই খাবার থেকে তাপ শোষণ করার জন্য তোমার কি করতে হয়েছে, বিদ্যুৎ শক্তি খরচ করতে হয়েছে। এই যে এইটা হচ্ছে তোমার সেই বিদ্যুৎ শক্তি, তাই না? তোমাদের এই যে একটু আগে বলছিলাম যে বিদ্যুৎ শক্তি খরচ করে তুমি খাবার থেকে তাপটা শোষণ করছো, তাহলে এই Q2টা হচ্ছে তোমার আউটপুট, এটা তুমি চাচ্ছ যে খাবার থেকে তাপ শোষণ করতে, আর ডাব্লুটা হচ্ছে তোমার বিদ্যুৎ শক্তি যেটা তুমি খরচ করতেছো। তাহলে এখন তোমার কি ইনপুট, তাহলে দেখো Q1 আর ডাব্লুটা হচ্ছে কতটুকু তোমার বিদ্যুৎ শক্তি ব্যয় হচ্ছে। আর ডাব্লু ইকুয়ালস টু এখান থেকে আবার লিখতে পারবো কি, এখান থেকে ডাব্লু ইকুয়ালস টু লেখা যায় Q1 মাইনাস Q2, যেটা এখানে দেখাইছে। বোঝা গেছে? এই যে বুঝতে পারছো রেফ্রিজারেটর মেকানিজম? হ্যাঁ, তাহলে চলো একটু সামনের দিকে যাই। ডিউ 21-22, এই কোশ্চেনটা হচ্ছে আমার সময়ের কোশ্চেন। এটা আমার সময়ে ডিউতে আসছিল, খুবই ভালো একটা কোশ্চেন। একটি রুমের দেয়াল, সিলিং এবং মেঝে তাপীয় অন্তরক পদার্থ দিয়ে তৈরি। রুমের একটি সাধারণ রেফ্রিজারেটরের দরজা খুলে তা চালু রাখা হলে রুমের তাপমাত্রা কি হবে? দেখো কি করছে আমি, এই যে আমি যে রুমে আছি ধরে নাও, বা তুমি যে রুমে বসে আছো ওই রুমের সব দিক থেকে বন্ধ করে দিলাম আমি, যে তাপ ভেতরে যাইতেও পারবে না, আবার ভেতর থেকে বাইরেও আসতে পারবে না, এইরকম একটা সিচুয়েশন আমি তৈরি করলাম। এখন ওই রুমটাতে আমি করছি কি, যে একটা ফ্রিজ চালাচ্ছি, একটা রেফ্রিজারেটর চালাচ্ছি। তো একটা রেফ্রিজারেটর যদি চালাই তাহলে কি হবে, রুমের টেম্পারেচার বাড়বে নাকি কমবে? তোমরা তো হচ্ছে টম এন্ড জেরি দেখে অভ্যস্ত, তাই না? টম এন্ড জেরিতে কি হইতো, যে জেরি হচ্ছে এই ফ্রিজ খোলা রাখতো, পুরা রুম হচ্ছে বরফ হয়ে যাইতো, তাই না? তো এইটা দেখে বেশিরভাগই আনসার কি দেয়, যে তাপমাত্রা কমবে, কমে সবকিছু বরফ হয়ে যাবে। আসলে কি তা হবে? না, হবে না। কেন হবে না, এর ব্যাখ্যা হচ্ছে এই যে এখানে আছে, এর ব্যাখ্যা। কেন হবে না দেখো, তুমি যদি দরজা খোলা রাখো তাহলে তুমি বাইরে থেকে তাপ শোষণ করবা কতটুকু, এই যে Q2 পরিমাণ না, বাইরে থেকে তুমি তাপ শোষণ করবা কতটুকু, Q2 পরিমাণ তুমি তাপ শোষণ করবা। এখন তুমি যদি Q2 পরিমাণ শোষণ করতে চাও, তোমার তো অবশ্যই বিদ্যুৎ শক্তি দিতে হবে। এমনি এমনি তো আর রেফ্রিজারেটর চলবে না, তাই না? এইটা যদি চালাইতে চাই আমি, আমার কি করতে হবে, একটা বিদ্যুৎ শক্তি ব্যয় করতে হবে। তো এই বিদ্যুৎ শক্তিটা দেখো তো, এই বিদ্যুৎ শক্তিটা কি নতুন করে চলে আসতেছে একটা শক্তি, এতক্ষণ রুমের যা তাপ ছিল এই বিদ্যুৎ শক্তিটা কি এখন তাপে কনভার্ট হচ্ছে না? তাহলে রুমের কি হচ্ছে, তাপ শক্তি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, রুমের তাপ শক্তি কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বলতে পারো রুমের তাপ শক্তি এইটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? রুমের তাপ শক্তিটা বৃদ্ধি পাচ্ছে। তাপ শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, তাপমাত্রাটা বাড়বে, তাপমাত্রা বাড়বে। বলো বুঝতে পারছো? খুবই ভালো একটা কোশ্চেন ছিল এটা আমাদের সময়। হ্যাঁ, ঠিক আছে, সামনে যাই। আচ্ছা, এটা হচ্ছে টপিকের নাম লেখা হয়নি, এটা হচ্ছে এনট্রপি। এনট্রপি, এনট্রপি মানে কি? এনট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলা, ঠিক আছে? এই যে আমরা তাপ আদান প্রদান করতেছি, তো এইগুলার ফলে যেটা হচ্ছে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, আর এই বিশৃঙ্খলাটাকেই বলা হয় কি, থার্মোডাইনামিক্সের ভাষায় এটাকে বলা হয় এনট্রপি, ঠিক আছে? তো কোনো একটা মানে কোনো একটা প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এনট্রপি হিসাব করতে পারবো না, আমরা হিসাব করতে পারি কি, এনট্রপির পরিবর্তন, ঠিক আছে? কি হিসাব করতে পারি, এনট্রপির পরিবর্তন হিসাব করতে পারি।
তো এন্ট্রপির পরিবর্তন কিভাবে হিসাব করা হয়, যে কতটুকু সে তাপের আদান প্রদান করতেছে আর কোন তাপমাত্রায় এটা হচ্ছে, ঠিক আছে। আর আরেকটা ফর্মুলা আছে, যদি তাপমাত্রা পরিবর্তন হয় তখন তোমার কি করতে হবে, এই যে ইন্টিগ্রেশন দিয়ে বের করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে ম্যাথের দরকার নাই, নরমালি এখান থেকে ম্যাথ আসে না, কারণ তোমার এই সূত্র দিয়ে যদি ম্যাথ করতে যাও তাহলে তোমার ক্যালকুলেটর লাগে। তো যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এটার একক, এটার একক হচ্ছে জুল পার কেলভিন। দেখো তাই না, উপরে জুল নিচে টেম্পারেচার আছে কেলভিন, একক হচ্ছে জুল পার কেলভিন, জুল পার কেলভিন। প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের একটু আগে আমি বলছিলাম প্রত্যাবর্তী প্রক্রিয়া কি, যে প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে তুমি একটা কাজ, তুমি ধরে নাও কিছু একটা খরচ করতেছো, করে তুমি আগের জায়গায় যাচ্ছ, যাওয়ার পর সেখান থেকে আবার যদি আগের অবস্থায় ফিরে আসো তাহলে তুমি ওই কাজটা ফেরত পাবা। এইরকম ঘটনা যেটা, সেটাকে বলা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া। কিন্তু বাস্তবে কি এটা আসলেই পসিবল? বলো, তুমি একবার খরচ করে ফেলে সেটা কি রিটার্ন করতে পারবা? আসলে পসিবল না। কিন্তু যদি পসিবল হইতো সেটাকে আমরা বলতাম প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, বিশৃঙ্খলা কোনো হবেই না। কারণ কি, আমি আগের এই পাশে চলে আসছি, যদি আবার এই কাজটা রিটার্ন করে এই পাশে চলে আসি তাহলে তো যা ছিল তাই আছে, এই জন্য কোনো বিশৃঙ্খলা হয়নি, তখন এন্ট্রপির পরিবর্তন জিরো। কিন্তু বাস্তবে এটা হয় না। বাস্তবে কি, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, যেখানে ডেল্টা এস সব সময় বাড়তিছে, বিশৃঙ্খলা অনবরত বাড়তিছে, তোমাদের বইয়ে এটা লেখা আছে, ঠিক আছে। চলো এই কোশ্চেনে কি আছে দেখো, এন্ট্রপির এসআই একক কোনটি, এটাও আসছিল রাজশাহী, তারপর জগন্নাথে আসছিল, জুল পার কেলভিন, এটা একদম বেসিক একটা কোশ্চেন। তার পরের কোশ্চেন দেখো, প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনের জন্য কোনটা সত্য। প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, ডেল্টা এস ইকুয়ালস টু হয়ে যায় জিরো, ঠিক আছে। তো আমাদের তাপগতিবিদ্যা শেষ। এতক্ষণ ধরে আমরা তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করলাম। তো এক ক্লাসে দেখো, একটা ক্লাসে তোমাদের তাপগতিবিদ্যা আমি সব একদম তোমাদের পড়াই দিব, বিষয়টা কিন্তু এমন না। তোমার জিএসটি এর জন্য যা যা লাগবে আমি চেষ্টা করছি সবগুলা টপিক এখানে কভার করার। তোমার এখন কাজ কি, তোমার কাজ হচ্ছে তুমি প্রশ্ন ব্যাংক খুলবা, প্রশ্ন ব্যাংক খুলে কোশ্চেন গুলা নিজে এখন প্র্যাকটিস করবা। কনসেপ্ট ক্লাস তো করা শেষ, এখন কনসেপ্ট তুমি জানা হয়ে গেছে, এখন তুমি প্র্যাকটিস করতে পারো প্রশ্ন।